এই ছেলে কে তুমি? আমাদের সাথে কি করছো? জি, আমি নতুন ভাড়াটিয়া। ভাড়াটিয়া মানে? বাবা ব্যাচেলর ছেলে ভাড়া দিচ্ছে, তাও আমাকে বিশ্বাস করতে হবে? জি আপু, আঙ্কেল ভাড়া দিয়েছে। নাম কি তোমার? জি, আমার নাম রুদ্র। শোনো, আমি এই সময় ছাদে আসি, আমার আশেপাশেও যেন না দেখি। জি আপু, মনে থাকবে। ঢাকার এক ব্যস্ত পাড়ায় পুরনো দোতলা বাড়ি, নিচতলায় দোকান, উপরে বাড়িওয়ালার সংসার, আর বাড়ির একপাশে চিলেকোঠার ছোট্ট ঘর। সেখানে নতুন সদস্য ভাড়াটে হয়ে এসেছে। সন্ধ্যার পরের সময় ছাদে হালকা বাতাস বইছে। কলেজ থেকে ফিরে রামিসা প্রতিদিনের মতো ছাদে আসে। হঠাৎ করেই তার চোখে পড়ে এক অচেনা ছেলে রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। তারপর সে ওই প্রশ্নগুলো করে। এবার বর্তমানে আসা যাক। ছেলেটির সরল উত্তর শুনেও রামিসার বিরক্তি কমল না। সে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর পাশ কাটিয়ে চলে গেল। রুদ্র একটু অপ্রস্তুত হয়ে ছাদ থেকে নেমে যায়। চিলেকোঠার ছোট্ট ঘরেই তার থাকার ব্যবস্থা। গ্রামের ছেলে, শহরে এসেছে পড়াশোনার জন্য। খুব বেশি কিছু বোঝে না, শুধু পড়াশোনা আর মানুষের ভালোবাসা নিয়েই তার স্বপ্ন। অন্যদিকে রামিসার বাবা একজন ব্যবসায়ী। মেয়ের প্রতি অনেক আদর শাসন থাকলেও স্বভাবটা কড়া। বিশেষ করে রামিসা একটু জেদি আর কৃতিত্ব পরায়ণ। রাতের খাবার টেবিলে সবাই বসে আছেন। রামিসার মন তখনও খারাপ। সারাদিন মাথায় ঘুরছে নতুন ভাড়াটের ছেলেটার কথা। শেষমেশ বিরক্ত হয়ে বাবাকে প্রশ্ন করেই বসলো। বাবা, তুমি কি কোনো ব্যাচেলর ছেলেকে ভাড়া দিলে? জানো তো আমি এসব একদম পছন্দ করি না। আরে মা, ছেলেটা খুব ভালো, গ্রাম থেকে এসেছে পড়াশোনা করতে, থাকার জায়গা ছিল না, তাই আমি ঘরটা ভাড়া দিলাম। কিন্তু বাবা, এভাবে অপরিচিত কাউকে বাড়িতে রাখা কি ঠিক হলো? যদি কোনো ঝামেলা করে? উল্টা কিছু করলেই তো তুমি আছো। তাছাড়া ছেলেটাকে দেখে ভালোই মনে হলো, ভদ্র শান্তশিষ্ট, তোমার ভয় পাওয়ার কিছু নেই। আমি আগেই বলে রাখলাম আমার আশেপাশে যেন না আসে। ওরে মা, তুমি এমন কড়া কড়া কথা বলো কেন? ছেলে তো তোমার ভাইয়ের মতোই হবে। রামিসা আর কিছু না বলে চুপ করে যায়, কিন্তু মনে মনে একটা অস্বস্তি থেকে যায়। অন্যদিকে চিলেকোঠার ছোট্ট ঘরে বসে রুদ্র গ্রামের বাড়ির কথা মনে করছে। নতুন শহর, নতুন মানুষ, অথচ বাসার বড় মেয়ের চোখে সে যেন অপরাধী। তবুও মনের ভিতর এক ধরনের দৃঢ়তা কাজ করছে। যতই কষ্ট হোক, আমি পড়াশোনা শেষ করেই ছাড়বো না। রাত গভীর হতে চলেছে। ডাইনিং টেবিলে সবাই খাওয়া দাওয়া শেষ করেছে। রামিসা গ্লাসে পানি ঢালছে, তখনই তার মা হঠাৎ বলেন, যা তো মা, ছেলেটাকে একটু খাবার দিয়ে আয়। খেয়েছে কিনা আল্লাহ জানে, সারাদিন তো দেখি একা একাই থাকে। মা, তোমার দরকার হলে তুমি যাও, আমি পারবো না। আমি কেন গিয়ে তাকে খাওয়াবো? এইভাবে কথা বলিস কেন? ছেলেটা অসহায়, নতুন এসেছে শহরে, কারো চেনাশোনা নাই। আল্লাহর বান্দার সাথে এমন আচরণ করলে আল্লাহ অখুশি হবে মা। রামিসা মুখটা বাঁকা করে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর প্লেটে ভাত তরকারি গরম করে নিল। মনের ভিতর বিরক্তি কাজ করলো। বাবার কথার সামনে সে চুপ হয়ে গেল। উফ, কি ঝামেলা! এই ছেলে আমার জন্য একদিন সমস্যা হয়ে দাঁড়াবে। খাবারের থালা নিয়ে রামিসা ধীরে ধীরে সিঁড়ি পেয়ে উপরে উঠল। চিলেকোঠার ছোট্ট ঘরের সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। দরজার কড়া নাড়ল। ভেতর থেকে একটু পরে দরজা খুলল রুদ্র। আপু, কিছু বলবেন? নাও, খেয়ে নিও, মা পাঠিয়েছে। ধন্যবাদ আপু, আসলে আমি এখনো খাইনি। ভেবেছিলাম একটু পর বাইরে থেকে কিছু খেয়ে আসবো। তোমার মতো ব্যাচেলরদের আমি ভালো করেই চিনি। সারাদিন ঘুরে বেড়াবো, রাতে এসে খেয়ে ঘুমাবো, পড়াশোনা করবে কিনা সন্দেহ। আমি শুধু পড়াশোনা করতে এসেছি আপু। গ্রামের মানুষ আমি, এখানে কাউকে চিনি না। আপনারা আশ্রয় দিলেন, এটাই অনেক বড় উপকার। রামিসা আর কিছু না বলে প্লেটটা তার হাতে দিয়ে সরে গেল। নিচে নামতে নামতে তার মনের ভিতর আবারও এক ধরনের অদ্ভুত অস্বস্তি তৈরি হলো। ছেলেটার শান্তশিষ্ট কথাগুলো তাকে বিরক্ত করলেও কোথাও যেন কেমন একটা দয়া লাগছিল। নিচে এসে মা জিজ্ঞেস করলেন, দিলি তো খাবার? হ্যাঁ দিয়েছি, তবে একটা কথা বলি মা, আমি কিন্তু ওই ছেলেকে মোটেও বিশ্বাস করি না। বিশ্বাস করতে না চাইলে করিস না, কিন্তু অকারণে কারো প্রতি অবিচার করবি না। ছেলেটার চোখে আমি ভদ্রতা দেখেছি, তুই তো শুধু অহংকার করিস।
রামিসা মুখটা শক্ত করে চুপ করে গেল। অন্যদিকে রুদ্র থালার খাবার নিয়ে বিছানায় বসে পড়ল। গ্রামের নিরীহ ছেলেটা এক একটা গ্রাস খেতে খেতে মনে মনে ভাবল, আল্লাহ আমাকে শক্তি দাও। এই শহরে অনেক কষ্ট আছে, কিন্তু আমি হার মানব না। আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতেই হবে। রাতটা শেষ হলো দুই ভিন্ন মানুষের দুই ভিন্ন অনুভূতিতে। একজন বিরক্তি আর অহংকারে ভরা, আরেকজন কৃতজ্ঞতা আর স্বপ্ন নিয়ে পথ চলা শুরু করছে। ভোরের হালকা আলো তখন ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে আকাশে। শহরের হট্টগোল এখনও পুরোপুরি শুরু হয়নি। ঘুম থেকে উঠে রামিসা প্রতিদিনের মতো ছাদে যায়। ছাদের একপাশে সারি সারি টবে সাজানো ফুল গাছ, গোলাপ, জুঁই, রজনীগন্ধা, মালি প্লান্ট, সব গাছই যেন তার হাতের ছোঁয়ায় প্রাণ ফিরে পেয়েছে। গাছে পানি ঢালতে ঢালতে সে নিজের মনে গান গুনছিল। ঠিক তখনই শব্দ হলো। দরজা খুলে রুদ্র আস্তে আস্তে ভেতরে ঢুকলো। হাতে একটা বই, সম্ভবত সকালের শান্ত সময়টা কাজে লাগিয়ে পড়াশুনো করতে এসেছে। রুদ্রকে দেখা মাত্রই রামিসা ভুরু কুঁচকে উঠল। গলার স্বর মুহূর্তেই বদলে গেল। তোমাকে না বলেছি আমি ছাদে আসি, তখন তুমি আশেপাশে যেন না থাকো। তুমি আবার এখানে কেন এসেছো? সরি আপু, আমি জানতাম না আপনি এখন ছাদে থাকবেন। ভেবেছিলাম একটু পড়াশোনা করব শান্ত পরিবেশে। শান্ত পরিবেশ? আমার ছাদকে পড়ার জায়গা বানাতে এসেছো নাকি? এখানে কি কোনো লাইব্রেরি আছে? না আপু, আসলে আমার ঘরে আলো বাতাস কম, তাই ভাবলাম সকালে একটু ছাদে বসে পড়ি। আপনার যদি সমস্যা হয় আমি এখনই চলে যাচ্ছি। রামিসা এক ঝলক তাকালো রুদ্রর দিকে। ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চোখে মুখে কোনো তর্কের চাপ নেই। তার এই অতিরিক্ত ভদ্রতা রামিসার আরো বেশি বিরক্তির কারণ হয়ে উঠল। যাও এখনই, নামো নিচে। আমাকে বিরক্ত করার আগে ভেবে নিও, আমি কিন্তু একদম সহ্য করব না। ঠিক আছে আপু, আমি যাচ্ছি। বলে রুদ্র চিলকোঠার রুমে চলে গেল। তার পেছনে তাকি রামিসার দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। মনে হলো যেন সে অকারণে বেশি রাগ দেখিয়ে ফেলেছে, কিন্তু মুহূর্তেই আবার নিজেকে শক্ত করলো। হ্যাঁ, ঠিকই করেছি। এসব ব্যাচেলর ছেলেদের একদমই বিশ্বাস করা যায় না। এখনই সীমারেখা না টেনলে পরে সমস্যা বাড়বে। অন্যদিকে রুদ্র রুমে গিয়ে নিজে বিছানায় বসে পড়ল। বই খুলল, তার মন পড়েই বসল না। বারবার রামিসার কঠিন কথাগুলো কানে বাজতে থাকলো, তবু মনে মনে বলল, আমি তো কোনো খারাপ কিছু করতে আসিনি, শুধু একটু পড়তে চেয়েছিলাম। হয়তো আপু ভুল বুঝছে আমাকে। আল্লাহ জানেন আমি কারো ক্ষতি চাই না। নিচে বসে মা বাবার কথোপকথনও রামিসার কানে এলো। ওরে বাবা, মেয়েটা কেন এমন রেগে থাকে বলো তো? ছেলেটা তো চুপচাপ, কারোর সাথে ঝামেলাও করে না। আরে আমাদের মেয়ে একটু জেদি, তবে সময় হলে বুঝবে এই ছেলেটা আসলে কেমন ভদ্র। অসহায় মানুষকে অবহেলা করলে কখনো ভালো হয় না। তোমরা যা খুশি ভাবো, কিন্তু আমি ওকে কোনো দিন বিশ্বাস করব না। এভাবে শুরু হলো রামিসা আর রুদ্রের প্রতিদিনের ছোট ছোট সংঘর্ষ। একজন অহংকারে ভরা শহরের ব্যবসায়ীর আদুরে মেয়ে, আরেকজন স্বপ্ন নিয়ে আসা গ্রাম্য ভাড়াটে। কিন্তু ভাগ্যের খেলায় তাদের জীবন ক্রমেই জড়িয়ে যেতে শুরু করলো। সকালের রোদ হালকা হয়ে উঠেছে। রাস্তার হর্ন বাজিয়ে বাস আর রিকশার ভিড় জমেছে। রামিসা আয়নার সামনে দাঁড়িয়ে দ্রুত সাজগোজ শেষ করছে। ব্যাগ কাঁধে ঝুলিয়ে দরজা খুলে বের হওয়ার মুহূর্তেই হঠাৎ থমকে দাঁড়ালো। গেটের কাছে দাঁড়িয়ে আছে রুদ্র। পরিচ্ছন্ন শার্ট, হাতে ফাইল আর ব্যাগ, চুল আসানো, মুখে সেই একই ভাবভদ্র। এই, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? আপু, আমি ভার্সিটিতে যাব, তাই রেডি হয়ে দাঁড়িয়ে আছি। ভার্সিটি? তুমি ভার্সিটিতে পড়ো? জি আপু, আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, ইকোনমিক্স ডিপার্টমেন্টে। বাহ, তো আমাকেও কি তোমার সাথে হাঁটতে হবে? না আপু, আপনি আপনার পথে যান, আমি আমার মতো চলে যাব। রামিসা তার ছেলের হাসি দিয়ে গেট খুলে বের হয়ে গেল, কিন্তু ভেতরে ভেতরে অবাক হলো। ছেলেটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে? গ্রাম থেকে আসা একটা ছেলে এতটা কিভাবে পারে? রাস্তার পাশে দাঁড়িয়ে রিক্সা ডাকতে যাচ্ছিল রামিসা। হঠাৎ রুদ্র গেট থেকে বের হয়ে এলো, হাতে বইপত্র। এই, তুমি কি আমার পেছনেই চলছো নাকি? না আপু, আমি তো একই দিকে যাচ্ছি।
ভার্সিটি তো কাছাকাছি, তাই হাঁটছি। শোনো, আমার আশেপাশে থেকো না। আবার যদি আমার সামনে এসো, ভালো হবে না। ঠিক আছে আপু, আমি অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছি। বলে রুদ্র অন্য পাশের রাস্তা ধরে হাঁটা শুরু করলো। তার চোখে মুখে কোনো রাগ নেই, বরং এক ধরনের কষ্ট লুকানো শান্তি আছে। রামিসা রিকশায় উঠে বসলো, কিন্তু যত দূর এগোচ্ছে ততই মাথায় রুদ্রর ভদ্র স্বরটা বাজতে লাগলো। আমি আমার মতো চলে যাব, আমি অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছি। না, এসব ভদ্রতার নাটক আমি বিশ্বাস করব না। অন্যদিকে রুদ্র রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল, ভেতর ভেতর তার মনও কথা ঘুরছিল। এই শহরে টিকে থাকতে হলে আমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে। আপুর রাগ থাকুক, আমি নিজের পথে চলবো। আমার লক্ষ্য শুধু পড়াশোনা। সকালের ব্যস্ত রাস্তার ভিড়ে দুজন মানুষ, একজন অহংকারী করা কৃতিত্বপরায়ণ মেয়ে, আর একজন নিরীহ অথচ স্বপ্নে ভরা গ্রামের ছেলে। কিন্তু ভাগ্য তাদের বারবার মুখোমুখি করে দিচ্ছে। ঢাকা ইউনিভার্সিটির বিশাল ক্যাম্পাসের সকালের কোলাহল। লম্বা দালান, সবুজ মাঠ, চায়ে ঘেরা গাছ, আর চায়ের দোকানের আড্ডা, সব মিলিয়ে প্রাণচঞ্চল পরিবেশ। রুদ্র একটু সংকোচ নিয়ে ভেতরে ঢুকলো। নতুন জায়গা, চারপাশে অচেনা মানুষ, ব্যাগের ফাইল শক্ত করে বুকে জড়িয়ে হাঁটছে। অন্যদিকে রামিসা আগে এসে গেছে, বান্ধবীদের সঙ্গে হাসি আড্ডায় ব্যস্ত। তার উজ্জ্বল মুখ, আত্মবিশ্বাসী ভঙ্গি, পুরো গ্রুপের মধ্যমণি সে। রুদ্র দূর থেকে দেখতে পেল, চমকে গেল মনে মনে। আরে, এই যে আমাদের বাড়িওয়ালার মেয়ে, মানে আপু, উনি এখানেই পড়েন? কিছুক্ষণ দ্বিধায় দাঁড়িয়ে থেকে সাহস করে এগিয়ে গেল। আপু, আপনি এই ভার্সিটিতে পড়েন নাকি? রামিসা মুহূর্তেই ঘুরে তাকালো, চোখে বিরক্তির ঝিলিক। পাশে থাকা বান্ধবীরাও অবাক হয়ে নতুন ছেলেটার দিকে তাকালো। কেন? এখানে কি শুধু তুমি একাই পড়বে নাকি? না আপু, আমি তো শুধু জানতে চাইলাম। অযথা আমার সামনে ঘোরাঘুরি করার দরকার নেই। নিজের পড়াশোনায় মন দাও। আরে রামিসা, এই নতুন ছেলেটা তো তোমাকে আপু বলছে, ছেলেটা কে রে? রামিসার মুখ লাল হয়ে গেল বিরক্তিতে। সে দ্রুত কথাটা চাপা দিতে চাইল। তোমাদের কোনো প্রশ্ন আছে? পড়াশোনায় মন দাও, আমার ব্যাপারে মাথা ঘামানোর দরকার নেই। রুদ্র চুপচাপ দাঁড়িয়ে রইল, মুখে কিছু বলল না। ভেতর ভেতরে সে কষ্ট পেল, হাসি দিয়ে বলল, ঠিক আছে আপু, আপনি চিন্তা করবেন না, আমি আমার মতো পড়াশোনা করব। বলে সে ধীরে ধীরে ক্লাসরুমের দিকে চলে গেল। রামিসার বান্ধবীরা তখনও হাসছিল। রামিসা, দেখছিস তোমার ভক্তর সংখ্যা বাড়তেই শুরু করেছে। ও আমাদের বাসার ভাড়াটে। সত্যি বলো, বাসার ভাড়াটিয়া হলেও কি তোমার পেছনে লাগবে না? বাজে কথা বলিস না। ও শুধু ভাড়াটে না, ও শুধু ভাড়াটে ছিল না। যতই অস্বীকার করুক, রামেশার ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করতে থাকলো। এত ভদ্র হয়ে কথা বলে কেন? কেন বারবার আমাকে আপু বলছে? নাটক নাকি সত্যি এত সরল? অন্যদিকে রুদ্র ক্লাসরুমে গিয়ে বেঞ্চে বসলো, বই বের করলো সামনে, কিন্তু মনের ভিতর ঘুরছিল রামেশার তীক্ষ্ণ দৃষ্টি আর কঠিন কথাগুলো। কিছু মনে করব না, আপু হয়তো ভুল বুঝছে আমাকে। আমি শুধু পড়াশোনার জন্যই এসেছি, একদিন প্রমাণ করে দেব। দিনটা শেষ হলো। একদিকে অহংকারী কড়া স্বভাবের সিনিয়র মেয়ে রামিসা, অন্যদিকে শান্ত ভদ্র স্বপ্নবাজ ভাড়াটের ছেলে রুদ্র। তাদের দূরত্ব যেন আরও ভালো, অথচ অদৃশ্য এক সূত্রেই তারা ধীরে ধীরে বাধা পড়তে শুরু করলো। বিকেলে নরম বাতাসে ছাদটা যেন অন্যরকম লাগছিল। আকাশে হালকা লালচে রং, চারিদিকে কবুতর উড়োউড়ি। ফুলের টবগুলোতে পানি দিতে দিতে রামিসা নিজের মতো গুনগুন করছিল। অবচেতনেই তার মনটা অস্থির হয়ে আছে। সারাদিন ভার্সিটিতে রুদ্রর সাথে কথা কাটাকাটি দৃশ্য বারবার মাথায় ঘুরছে। কেন যেন ছেলেটার উপস্থিতি আমার চোখে বারবার পড়ে, অথচ আমি চাইও না ও আমার আশেপাশে থাকুক। ঠিক এমন সময় হঠাৎ একটা টব সরাতে গিয়ে রামেশা পা পিছলে গেল। হঠাৎ সে হোঁচট খেয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে যাচ্ছিল। আল্লাহ! ঠিক তখনই পাশের দরজা দিয়ে রুদ্র
ছাদে উঠছিল। চোখের সামনে দৃশ্যটা দেখে এক মুহূর্ত দেরি করলো না, দৌড়ে এসে দুহাত বাড়িয়ে ধরল রামিসাকে। মুহূর্তেই রামিসা রক্ষিত হলো, কিন্তু ভাগ্যের খেলা যেন অন্য কিছু লিখে রেখেছিল। ভারসাম্য হারিয়ে রামিসা রুদ্রের বুকের উপর হেলে পড়ল। দুজনের ঠোঁট আচমকা ছুঁয়ে গেল। সেকেন্ডের ভগ্নাংশ, অথচ দুজনের জন্য সময় যেন থমকে গেল। রামেশের চোখ বিস্ফোরিত, মুখ লাল হয়ে উঠল। পরক্ষণে সে ধাক্কা দিয়ে সরে দাঁড়ালো। অসভ্য, এটা কি করলে? না আপু, আমি তো আপনাকে বাঁচাতে আমি কিছুই করিনি, শুধু থাপ্পড় রামেশার হাত থেকে জোরে গিয়ে পড়ল রুদ্র গালে। ছেলেটা হতবাক হয়ে গেল। ভদ্রতার নাটক করতে হবে না, এটাই তোমার আসল রূপ। আমি আগেই বুঝেছিলাম। আপনি ভুল বুঝছেন। আমি কসম খাচ্ছি আমার কোনো দোষ নেই। আমি শুধু চুপ, আর কোনো কথা নয়। আজ যদি বাবাকে বলে দেই, কালই তোমাকে এই বাসা থেকে বের করে দেবেন। রুদ্র চুপ করে দাঁড়িয়ে রইল, মাথা নিচু করে, চোখে কষ্টের ছাপ। আল্লাহ জানেন আমি কিছুই করিনি। আমি শুধু ওকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু কেন বারবার আমাকে ভুল বোঝা হয়? রামিসা দম নিতে নিতে ফুলের টপ ঠিক করলো, তারপর রুদ্রের দিকে আর না তাকিয়ে দ্রুত ছাদ থেকে নেমে গেল। রুদ্র একা একা দাঁড়িয়ে থাকলো ছাদের উপরে। ঠোঁটে এখনো সেই অচেনা ছোঁয়া রয়ে গেছে, আর গালে রামিসার থাপ্পড়ের জ্বালা। তার বুকের ভেতর কষ্ট গুমড়ে উঠল। আমি যতই ভদ্রভাবে চলতে চাই, কেন ও আমাকে অপমান করে? আল্লাহ আমাকে শক্তি দাও সহ্য করার। এভাবেই বিকেলের নরম বাতাসে অজান্তে তাদের জীবনে জটিলতা আর অস্বস্তির নতুন অধ্যায় শুরু হয়ে গেল। রাত নেমেছে, বাড়ির বারান্দায় নরম আলো জ্বলছে। ভেতরে সবাই রাতের খাবারের আয়োজন করেছে। রামিসা গুম হয়ে নিজের রুমে বসে আছে, মন ভেতরে ভেতরে অস্থির। ছাদে সেই ঘটনাটা বারবার চোখের সামনে ভেসে উঠছে, ঠোঁটে হালকা কাঁপুনি। কেন জানি না আমি ওকে এভাবে ধাক্কা দিলাম কেন? আসলে কি ওর কোনো দোষ ছিল? কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়ল ঠোঁটে সেই স্পর্শ আর রুদ্রর বুকের উপর পড়ার মুহূর্ত। সাথে সাথে রাগে আবার ফুঁসে উঠল। হঠাৎ মায়ের ডাক শোনা গেল। রামিসা মা, কি হলো? খেতে আসছো না কেন? রামিসা মুখ ভার করে দরজা খুলে বের হলো। মা টেবিলে ভাত সাজাচ্ছে। মা, একটা কথা বলবো? বলো না মা, এত মন খারাপ কেন? তোমার কেন ওই ভাড়াটা ছেলেটাকে এত প্রশ্রয় দাও বলো তো? আর ছাদে গিয়ে একটু থেমে আবার বলল, সে আজ আমার সাথে সীমা ছাড়িয়ে গেছে। সীমা ছাড়িয়েছে মানে? কি হয়েছে? খোলসা করে বলো। রামিসা সবটা খুলে বলল। কিভাবে সে টব সরাতে গিয়ে পা পিছলে পড়ে যাচ্ছিল, কিভাবে রুদ্র দৌড়ে এসে ধরেছিল, আর কিভাবে ঠোঁট ছুঁয়ে গিয়েছিল। সব শুনে মা দীর্ঘশ্বাস ফেললেন। আরে বোকা মেয়ে, ছেলেটা তো তোমাকে বাঁচিয়েছে। দুর্ঘটনাটা ইচ্ছা করে হয়নি। মা, তুমি কি বলছো? ওর ঠোঁট আমার ঠোঁটে লাগলো, এটা কি ছোটখাটো ব্যাপার? আল্লাহর নাম নাও, দুর্ঘটনা বলে কোনো জিনিস নেই নাকি? যদি সে তোমাকে না ধরতো, তুমি হয়তো ছাদ থেকে গড়িয়ে নিচে পড়ে যেতে। তখন কি হতো ভেবেছো? রামিসা চুপ করে গেল, কিন্তু চোখে তর্কের আগুন এখনো জ্বলছে। মা, আমি জানি ছেলেটা ভদ্র সাজছে, আসলে ভেতরে অন্য কিছু। চুপ করো, ছেলেটি অতি ভদ্র। এত চুপচাপ থাকে, আল্লাহর নাম ছাড়া মুখ খোলে না। তোমরা আজকালকার মেয়ে সবার উপর সন্দেহ করো। এভাবে নিরীহ মানুষকে অপমান করা খুব বড় অন্যায় মা। আল্লাহ খুশি হবেন না। মায়ের কথা শুনে রামেশার বুকের ভেতর কেমন যেন ধাক্কা খেল। আমি কি সত্যিই অন্যায় করলাম, নাকি শুধু রাগের বশে ভুল বুঝলাম ওকে? ঠিক তখনই বাইরের বারান্দা থেকে ভেসে এলো রুদ্রর কণ্ঠস্বর। সে নরম গলায় রামেশার বাবাকে বলছে, আঙ্কেল, আমি আজ ছাদে একটা ভুল বোঝাবুঝির শিকার হয়েছি। আমি আপনার মেয়েকে বাঁচাতে গিয়ে হয়তো ও ভুল বুঝছে। আমি শপথ করে বলছি আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। রামেশা দরজার আড়াল থেকে দাঁড়িয়ে শুনছিল সব কথা। তার বুকের ভেতর কেমন অস্থির লাগলো। মায়ের কথাগুলো আবার মনে পড়ল। মা মুচকি এসে বললেন, দেখেছো,
ছেলেটা কত ভদ্র, আর আমাদের মেয়ে কত অন্যায় করে বসলো। হ্যাঁ, আল্লাহ এমন সরল ছেলে খুব কম দেন। আশা করি একদিন আমাদের মেয়ে বুঝবে। রামেশার বুকের ভেতর হঠাৎ ধপ করে কেঁপে উঠল, নিজের অজান্তে চোখ ভিজে উঠল, কিন্তু তবু সে জেদ চেপে রইল। না, আমি সহজে ওকে ক্ষমা করব না। যতই ভদ্র হোক, আমি ওর সামনে মাথা নিচু করব না। কিন্তু মনে মনে জানালো আজ রাতে শান্তিতে ঘুমাতে পারবে না সে। রাত অনেকটা গড়িয়েছে, চারপাশে নিস্তব্ধতা, শুধু ঘড়ির কাঁটার টিকটিক শব্দ। রামেশা বিছানায় শুয়ে আছে, ঘুম আসছে না কিছুতেই। চোখ বন্ধ করলেই বারবার মনে ভেসে উঠছে বিকেলের সেই দৃশ্য, ছাদের টপ, হোঁচট খাওয়ার মুহূর্ত, রুদ্র দৌড়ে এসে তাকে আঁকড়ে ধরা, আর সেই মুহূর্ত ঠোঁটের সাথে ঠোঁট ছোঁয়ার অচেনা স্পর্শ। আল্লাহ, কেন বারবার এটা মনে পড়ছে? আমি তো ওকে পছন্দ করি না। কিন্তু যত সে ভুলতে চাইল, দৃশ্যটা ততই স্পষ্ট হয়ে উঠল, যেন রুদ্রর বুকের উষ্ণতা এখনো টের পাচ্ছে শরীরে। ঠোঁটে হালকা কাঁপুনি, বুকের ভেতর ধপধপ শব্দ বেড়ে যাচ্ছে। সে হঠাৎ উঠে বসলো, বুকে হাত দিয়ে চেপে ধুলো। এ কেমন অদ্ভুত অনুভূতি! আমি তোকে ঘৃণা করি, তবে কেন মনে হলো? ঠোঁটে ছোঁয়া লাগতেই শরীরে কম্পন হলো। নিজের উপর বিরক্তি জমে গেল, বালিশ শক্ত করে আঁকড়ে ধরলো। না, আমি ওকে কখনোই পছন্দ করতে পারি না। ও শুধু ভাড়াটে, আমার জীবনে কোনো জায়গা নেই ওর। কিন্তু যতবার মুখ ঘুরিয়ে ঘুমোতে চাইল, ততবার মনে হলো রুদ্রর সামনে দাঁড়িয়ে আছে। চোখের সামনে বারবার ভেসে উঠছে তার শান্ত মুখটা, কণ্ঠে ভদ্রতা। আল্লাহ জানেন আমি কিছুই করিনি আপু। এই কথাগুলো তার কানে বারবার বাজতে লাগলো। তার শরীরে কেমন অজানা স্রোত বইতে শুরু করলো। ঠোঁট শুকিয়ে আসলো, আঙ্গুল কাঁপতে লাগলো। অস্থির হয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। আকাশের চাঁদটা যেন অদ্ভুতভাবে তাকিয়ে আছে তার দিকে। রামেশা নিজেকে বোঝানোর চেষ্টা করে, না, আমি দুর্বল হব না, আমি নিজেকে সামলাবো। কিন্তু ভেতরে অচেনা অনুভূতি তাকে গ্রাস করে নিচ্ছে ধীরে ধীরে। তার বুকের ভেতর শুধু একটাই প্রশ্ন ঘুরছে, কেন রুদ্র ঠোঁট ছোঁয়ার মুহূর্তটা এত সহজে ভুলতে পারছি না? রাত গভীর হলো, কিন্তু রামেশের চোখে ঘুম আর এলো না। ভোরের রোদটা ছাদের উপর নরম করে পড়ছে, হালকা বাতাসে ফুলের টব দুলছে। চিলকোটার ঘর থেকে একটা চেয়ার টেনে এনে বসেছে রুদ্র। সামনে মোটা একটা বই খুলে মন দিয়ে পড়ছে। তার চোখে মুখে শান্ত এক মনোযোগ। চারপাশের পৃথিবী যেন নেই, কেবল বইয়ের অক্ষরগুলোই জীবন্ত হয়ে উঠেছে। হঠাৎ ছাদের দরজা খোলার শব্দ হলো। রামেশা ফুলে পানি দেওয়ার জন্য কলস হাতে ধীরে ধীরে উঠল ছাদে। রুদ্র চোখ তুলে তাকি থমকে গেল। বুকের ভেতর অজান্তেই একটা ধক করে উঠল। সে তাড়াতাড়ি বই বন্ধ করে চেয়ার সরিয়ে রাখতে লাগলো। ও আবার আমাকে দেখে বিরক্ত হবে, থাক আমি চলে যাই। সে বইটা বগল চাপা দিয়ে দ্রুত উঠে দাঁড়ালো, চিলেকোঠার ঘরের দিকে পা বাড়ালো। রামেশা হঠাৎ লক্ষ্য করলো এভাবে পালাচ্ছে। তার মনে প্রশ্নটা খচখচ করে উঠল, আমি কি এত ভয়ঙ্কর নাকি? কেন সে আমার সামনে আসতেই ভয় পায়? নাকি কালকের ঘটনার জন্য লজ্জা পাচ্ছে? মুহূর্তে ঠোঁটে কৌতূহল মিশ্রিত রাগী হাসি ফুটল। এই যে দাঁড়াও। রুদ্র থমকে দাঁড়ালো, ধীরে ধীরে পিছনে ফিরল, চোখ নামালো। বুকের ভেতর লজ্জা ও অস্থিরতা। এসেই যখন পড়েছো তখন যাওয়ার দরকার নাই। ছাড়টা শুধু আমার জন্য নয়, তাই না? রুদ্র ভরকে গেল, তবুও ভদ্রভাবে উত্তর দিল, জি আপু, আমি ভেবেছিলাম আপনি হয়তো চান না আমি ছাদে থাকি, তাই চলে যাচ্ছিলাম। আমি কি তোমাকে কিছু বলেছি? এবার থাকো, তবে আমার কাছে লুকোচুরি করার চেষ্টা করবে না। রুদ্র ধীরে ধীরে আবার চেয়ারে বসলো, বই খুলো, কিন্তু মন পড়াই বসলো না। ওর বুকের ভেতর শুধু একটাই ভয়। ও কি এখনো কালকের জন্য রাগ করে আছে? রামেশা টবগুলোতে পানি দিতে দিতে ওর দিকেই তাকাচ্ছিল, আর চোখে অদ্ভুত একটা টান অনুভব করছিল সে। বুকের ভেতর কেমন যেন ধপধপ করছে। ও আসলে কি খারাপ? ও আসলে কি খারাপ, নাকি আমি ওকে অযথা ভুল বুঝি? আজ এত ভদ্রভাবে চলে যাচ্ছিল কেন? থাকুক, পড়ুক, তবে আমি নিজের মতোই থাকবো।
সে মুখ শক্ত করে পানি দেওয়ার কাজে ব্যস্ত হলো, অথচ চোখ দুটো বারবার বই হাতে রুদ্রর দিকে গোপনে চলে যাচ্ছিল। রুদ্র বইয়ের পাতায় চোখ রাখলেও বুঝতে পারছিল পাশ থেকে কেউ তাকে লক্ষ্য করছে। বুকের ভেতর কেমন উষ্ণতা ছড়িয়ে পড়ল এই নীরব ছাদে সকালের মাঝে। দুজনে নিজের ভিতরে নিজের সাথে লড়াই করছে। ছাদে নরম হালকা বাতাস বইছে। রামিসা টবের ফুলে পানি দিচ্ছে। রুদ্র কিছুটা দমে দমে কাছাকাছি এসে দাঁড়ালো। আপু, আমি গতকালের জন্য সত্যিই দুঃখিত। রামিসা কিছুক্ষণ তাকিয়ে রইল, চোখে রাগের বদলে আজ যেন খানিকটা শান্তি। ঠিক আছে, আমি বুঝতে পারছি তুমি ইচ্ছে করে করনি। ধন্যবাদ আপু, আমি সত্যি চাইনি আপনাকে কিস করতে। রামিসা হালকা শ্বাস ফেলল, বুকের ভেতর কষ্টের সঙ্গে একটা অদ্ভুত তৃপ্তি। ও সত্যি কথাই বলছে। এটা কি সত্যি অপ্রত্যাশিতভাবে ভদ্র ছেলেটা? আচ্ছা, আজ থেকে চেষ্টা করব আমার আশেপাশে খুব অপ্রয়োজনীয়ভাবে ঘোরাঘুরি করবে না। ঠিক আছে আপু, আমি চেষ্টা করব। দুজনের মাঝে অদ্ভুত শান্তি। রামেশের মন ভেতরে একটু হালকা লাগলো, রুদ্র ভেতরে নিঃশ্বাস ফেল। শেষ পর্যন্ত আপু বুঝলো আর ওকে ভয় পাওয়ার কিছু নেই। ছাদের নরম হাওয়া দুজনের মুখে হালকা উষ্ণতা ছড়িয়ে দিল। যদিও আজকের ঘটনা শেষ, কিন্তু তাদের সম্পর্কে নীরব আগুন ধীরে ধীরে জ্বলে উঠতে শুরু করলো। রামেশা টবের ফুলে পানি দিয়ে হালকা হেসে বলল, ও সত্যি অপ্রত্যাশিতভাবে ভদ্র। রুদ্র বই খোলা রাখলো, চোখ প্রায়শই রামেশার দিকে ফিরছিল। এই প্রথমবার দুজনের মধ্যকার দূরত্ব যেন খানিকটা কমে এলো। ছাদের সকালের নরম রোদ, নরম বাতাস আর অদ্ভুত শান্তি দুজনের মন জানে আজকে পর থেকে কিছুই আগের মতো থাকবে না। সকালের রোদ নরম, বাতাসে হালকা ঠান্ডা। রামেশা বাড়ির বাইরে বের হয়ে গাড়ির দিকে এগুচ্ছিল। ভার্সিটিতে যেতে তার মনটা হালকা ব্যস্ত। হঠাৎ সে দেখল গেটের সামনে কেউ দাঁড়িয়ে আছে। একটু অবাক হয়ে চোখ বড় করলো। তুমি এখানে কি করছো? রুদ্র একটু দমে দমে দাঁড়িয়ে আছে, চোখে অদ্ভুত এক ভীতি আর বিনয়। গাড়িতে এসো আমার সাথে। আপু, আমি সমস্যা নেই, আমরা তো এক ভার্সিটিতেই যাচ্ছি, একসাথে যেতে কোনো ক্ষতি নেই। রুদ্র কিছুটা হকচকিয়ে মুখ লাল হয়ে উঠল। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, আপু, আমি যেতে চাই না। আমি বলেছি গাড়িতে ওঠো, নাও এখনই। রুদ্র মুখ চেপে দাঁড়ালো, মনে মনে জানত আপুর রাগ ঠিকই, ধমক সত্যি কঠিন। শেষে বুকের ভিতরে একটা গাঢ় নিঃশ্বাস ফেল আর ধীরে ধীরে গাড়িতে উঠল। ধমক খেয়ে ভয় পেয়েছো নিশ্চয়ই। গাড়ি ধীরে ধীরে চলে যেতে শুরু করলো। রামেশা ড্রাইভ করছে, রুদ্র পাশে বসে মনে মনে খেয়াল করছে। দুজনের চোখ মাঝে মাঝে একে অপরের দিকে যায়, কিন্তু কেউ কিছু বলে না। আমি জানি আপু, রাগ করলে চলে যাব না। ওর চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছে আজকের দিনটা আরো জটিল হতে যাচ্ছে। ও আজও আমার আশেপাশে থাকবে। হায়, আমি কতটা শান্ত মনে হলেও আমি এখনো রাগ আছে। গাড়ির মধ্যে নীরবতা, অদ্ভুত উত্তেজনা আর হালকা হাওয়ার, দুজনের মন অস্থির। এভাবেই নতুন দিনের শুরু আর তাদের সম্পর্কের মধ্যে নতুন মোড়। রাগ, দ্বিধা আর অজানা আকর্ষণ মিশে ধীরে ধীরে গড়ে উঠতে থাকে। ভার্সিটির প্রাঙ্গণ আজও ব্যস্ত। ছাত্রছাত্রীরা চলাফেরা করছে। ক্যালেন্ডার অনুযায়ী ক্লাসের সময় রামিশা বান্ধবীদের সঙ্গে বেঞ্চে বসে বসে নোটস সাজাচ্ছিল। রামেশা, তোর ভাড়াটিয়ার সাথে প্রেম করিয়ে দিয়ে না, ওই হ্যান্ডসাম ছেলে তো। রামেশের চোখ বড় হয়ে গেল, মুখ লাল হয়ে উঠল। সে হঠাৎ দাঁড়িয়ে বসলো, হাত দিয়ে টেবিল ঠেসে রাখলো। কি বলিস? এদিক সেদিক না তাকিয়ে পড়াশোনায় মন দে। কোনো ব্যক্তিগত ব্যস্ততা নিয়ে মাথা ঘামাও না। আচ্ছা, রাগ করছিস কেন বলতো? দেখছি চোখে আগুন। আমি রাগ করেছি? আমি এইভাবে আর কারো মুখে শুনতে চাই না। রুদ্র তো শুধু শুধু ভাড়াটে। তো দেখছিস কত ভদ্র, শান্ত আর কত মনোমুগ্ধকর। তুমি এতটা রাগ করছো কেন? রামিশা মুখ ভার করে মনে মনে ভেতরে একটু অস্বস্তি বোধ করলো। ভদ্র হোক বা না হোক, ও শুধু আমার আশেপাশে থাকলে আমার মন অস্থির হয়। কিন্তু আমি নিজের উপর কন্ট্রোল রাখতে পারবো। আর কিছু বলিস না, এখন পড়াশোনায় মন দাও।
বান্ধবীরা মুচকি হেসে নোটসের দিকে তাকিয়ে রামিসার রাগের ওপর খুনসুটি করতে থাকলো। রামিসা হালকা শ্বাস ফেলে মনকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু চোখের কোণায় হালকা অস্থিরতা লুকানো যাচ্ছিল না। ইতিমধ্যেই রুদ্র পাশ দিয়ে গেছে এবং তার দৃষ্টি রামিসার দিকে গেছে, তবে সে চুপচাপ কোনো মন্তব্য করা হলো না। ভেতরে ভেতরে মনে মনে সে হাসছিল। ও রাগ করলেও কেমন যেন অজান্তে আমার দিকে তাকাচ্ছে। আজও তার মন ঘুরছে। এই ছোট্ট মুহূর্ত কিন্তু দুজনের মধ্যে অদৃশ্য সম্পর্কের সুতো আরও শক্ত হচ্ছে। রাগ, দ্বিধা আর অজানা আকর্ষণ সব মিলিয়ে রামিসা আর রুদ্রের দিনটা আরও জটিল হয়ে উঠেছে। ভার্সিটি ক্লাস শেষ, সবাই বের হচ্ছে, কোলাহল শুরু। রামিসা ব্যাগ কাঁধে নিয়ে গাড়ির দিকে এগুচ্ছিল। চোখ পড়ল রুদ্রের উপর। সে বইয়ের দিকে মন দিয়ে বসে আছে। চলো, বাড়ি ফেরার সময় হয়ে গিয়েছে। আপু, আমি পড়ে যাব। পড়তে হবে পরে, এখন ওঠো, গাড়িতে আসো। হঠাৎ রামিসা তার হাত ধরে রুদ্রকে ধীরে ধীরে টেনে গাড়ির দিকে নিয়ে গেল। রুদ্র চোখ বড় করে তাকালো। আপু, আপনি? সময় ব্যয় করছি না, গাড়িতে উঠে বসো। রুদ্র এক মুহূর্তের জন্য থমকে গেল। বুকের ভেতর অজানা কম্পন। সে জানতো না কিভাবে আচরণ করবে। ও কি এত সাহসী? এবং কিভাবে আমি এভাবে আপুর হাত ধরে গাড়িতে যাচ্ছি? রামিসা গাড়িতে বসে হালকা হেসে বলল, এখন আর বইয়ের চিন্তা নয়, শুধু গাড়ি আর আমি। রুদ্র একটু লজ্জা পেল। চুপচাপ বসে রামিসার পাশে। দুজনের মাঝে অদ্ভুত নীরবতা। বাতাস বইছে, চোখে অজানা আলো। এভাবেই ছোট্ট স্পর্শ আর সাহসী হস্তক্ষেপে রামিসা আর রুদ্রের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে উঠল। গাড়ি বাড়ির দালানের সামনে থামল। রামিসা গাড়ি থেকে নামলো। রুদ্র ধীরে ধীরে গেটের দিকে এগোলো। হঠাৎ রামিসার মা বারান্দা থেকে তাকিয়ে বলল, কালকে ছেলেটাকে এত বকলি, আর আজ আবার গাড়ি করে বাড়ি নিয়ে আসলি। রামিসা, কি করছিস তুই? মা, ভেবে দেখলাম ও আর সবার মতো না, সবার থেকে আলাদা। আচ্ছা, বুঝলাম, তবে মনে রাখো, এমনভাবে ওকে কাছে আনা ঠিক হবে না। চিন্তা নেই মা, আমি জানি কখন কি করতে হবে। আর রুদ্র সত্যিই ভদ্র, শান্ত আর দায়িত্বশীল, অন্যদের মতো নয়। ঠিক আছে, তাহলে আজ থেকে তোমার দায়িত্ব, ওর কোনো সমস্যায় পড়তে দিও না। নিশ্চয়ই মা, আমি সব সঠিকভাবে সামলাবো। রুদ্র গেটের পাশে দাঁড়িয়ে ওই কথোপকথন শুনছিল। চোখে আর মুখে হালকা হাসি। মনে মনে ভাবছিল, আজও আপু আমাকে একটু আলাদা মনে করলো। এই ছোট্ট মুহূর্তই যথেষ্ট, কিন্তু আমার বুকের ভেতর আনন্দ ছড়িয়ে দিল। গাড়ির ধ্বনি ধীরে ধীরে চলে গেল। রামিসা আর রুদ্রের সম্পর্কে অদৃশ্য বন্ধন আরও দৃঢ় হয়ে উঠল। বিকেলের সূর্য হালকা সোনালি রং ছড়িয়ে দিচ্ছে ছাদের উপরে। রামিসা ফুলের টবের কাছে গিয়ে পানি দিচ্ছিল। হঠাৎ চোখে পড়ল রুদ্র ছাদের দাঁড়িয়ে নিজের বইয়ে মন বসিয়ে। রামিসা থমকে দাঁড়ালো, আর চোখে অদ্ভুত রাগার মিষ্টি উচ্ছ্বাসের মিশ্রণ। রুদ্র একটু দমে দমে পেছনে হটল। মনে মনে বলল, ও আমাকে আবার দেখে রেগে যাবে, হয়তো চলে যাওয়াই ভালো। যেতে হবে না, এসো গল্প করি। আপু, আমি আজ তোমার বইয়ের কথা পরে হবে, এখন শুধু আমার সঙ্গে গল্প। রুদ্র কিছুটা লজ্জা নিয়ে মাথা নেড়ে ধীরে ধীরে রামিসার কাছে চলে এলো। মনে মনে ভাবল, আজও আপু আমাকে ডেকেছে। আবারও তার রাগ হাসি মিশ্রিত চোখের দিকে তাকাতে হবে। বলো, ভার্সিটিতে আজ কি হলো? বন্ধুদের সঙ্গে মজা করেছো? রুদ্র হালকা লজ্জা নিয়ে মুখ নত করল। তারপর ধীরে কণ্ঠে বলল, হ্যাঁ আপু, বন্ধুদের সঙ্গে মজা হয়েছে। তবে মনে হলো আজ আপনার চোখে এক অদ্ভুত ভিন্ন দৃষ্টি। রামিসা হালকা হাসলো। মনে মনে ভেতরটা কিছুটা উষ্ণ হয়ে উঠল। আজও ও আমার কাছাকাছি এসেছে, আর আমি ওকে ডেকে নিলাম। দুজনের জন্য আজকের বিকেলটা কিছুটা আলাদা হয়ে গেল। ছাদের নরম বাতাসে দুজন বসে গল্প করতে করতে অদৃশ্যভাবে একেবারে মনটা আরও কাছে নিয়ে আসতে লাগলো। ছাদে বিকেলে নরম সোনালি আলোয় ভরে গেছে।
ছাদে বিকালে নরম সোনালি আলোয় ভরে আছে। রামিসা ফুলের টবের পাশে বসে আছে, আর রুদ্র তার পাশে। রুদ্র স্বাভাবিকভাবে গল্প করছে ভার্সিটিতে আজকের ক্লাস, বন্ধুদের সঙ্গে ছোট ছোট মজার ঘটনা, হালকা ঠাট্টা, আর কণ্ঠে ভদ্রতা আর শান্তি, আর চোখে অদ্ভুত মনোযোগ। রামিসা তার দিকে বারবার তাকাচ্ছে, প্রথমে হঠাৎ তারপর ক্রমশ দৃষ্টি দীর্ঘ হয়ে যাচ্ছে। মনে মনে অদ্ভুত এক অনুভূতি জাগছে। কেন আমার বুকটা এইভাবে কেঁপে উঠছে যখন সে গল্প করছে? ও কি সাধারণ ছেলেটা নয়? আমার মনে যেন অজানা কারণে ওর দিকে টানে। রামিসা চোখ লুকাতে চেষ্টা করলো কিছুতেই পারছে না। বারবার চোখে পড়ে রুদ্রের দিকে, আর মনে মনে হালকা ধরফর করে। রুদ্র কিছু বুঝতে পারছে না, স্বাভাবিক গল্প চালিয়ে যাচ্ছে। তবে মাঝে মাঝে চোখ কোণে মনে হচ্ছে রামিসার দৃষ্টি তার দিকে। ও কি শুধু গল্পের জন্য তাকাচ্ছে, না কিছুটা অন্যরকম লাগছে, কিন্তু আমি বুঝতে পারছি না। রামিসা হঠাৎ হালকা হাসি ফোটায়, মনে মনে ভেতরে অদ্ভুত আনন্দ, অল্প বিস্ময় আর অদ্ভুত উত্তেজনা। আজকের বিকেলটা অন্যরকম। ওর সঙ্গে বসে গল্প করা হঠাৎ মনে হচ্ছে কিছুটা অদ্ভুতভাবে আমি ওর কাছাকাছি হতে চাই। রুদ্র গল্প করতে করতে হঠাৎ চোখ নামিয়ে বসে, আর রামিসার দৃষ্টি লক্ষ্য করতে পায়। ছোট লজ্জা তার মুখে ফুটে ওঠে। আজ থেকে আমি ওর দিকে আরো মন দিব এবং অনুভূতিটা আরো গভীর হবে। ছাদের নরম বাতাসে দুজন বসে গল্প করে, চোখে চোখ মিলিয়ে মন অজান্তেই একে অপরের দিকে আকৃষ্ট হচ্ছে। রাতের ঘন বাতাস নরম আলো ছড়িয়ে দিয়েছে ঘরে। রান্নাঘরের দরজা থেকে হালকা গন্ধ আসছে। রামিসার মা রান্না করছিলেন। হঠাৎ তিনি রামিসাকে ডেকে বললেন, রামিসা, ছেলেটাকে ডেকে নিয়ে আয়, আজ ভালো মন্দ রান্না করছি। ও কি খায় তা ঠিক নেই, তাই আজ ওকে খাওয়াই। রামিসা কিছু বলল না, শুধু হালকা মাথা নেড়ে বুঝিয়ে নিল। মনের ভেতরে একটু অস্বস্তি আর অল্প উত্তেজনা। আজকে ওকে খাওয়াতে হবে। রামিসা ধীরে ধীরে ছাদের দিকে এলো। হঠাৎ দেখল রুদ্র বই নিয়ে বসে আছে, চোখে লজ্জা আর হালকা অবাক ভঙ্গি। রুদ্র, মা তোমাকে ডাকছে খেতে। আপু, খেতে? হ্যাঁ, আজ মা বলছে তোমাকে খাওয়াতে হবে। ঠিক আছে। রামিসা হাত নেড়ে তাকে উদ্দীপনা দিল। রুদ্র হালকা লজ্জা নিয়ে রামিসার পাশে চলে এলো। আজও আপু আমাকে পাশে নিয়ে যাচ্ছে এবং আজ ওর মা আমাকে খাওয়াবেন। এই ছোট্ট ঘটনা হলেও আজকের রাতটা অন্যরকম হয়ে উঠছে। আজও আমি ওকে একেবারে আলাদা মনে করছি, আর কিছুই না, শুধু পাশে রাখছি। দুজন ধীরে ধীরে ডাইনিংয়ের দিকে গেল। রাত্রির আলো, হালকা বাতাস আর তাদের মধ্যে অদৃশ্য বন্ধন আরও ঘনিষ্ঠ হয়ে উঠল। রাতের খাবারে টেবিল সাজানো, গরম ভাত, দারুণ ধরনের তরকারি আর হালকা মিষ্টি রামিসার মা রান্না করেছে। রামিসার বাবা টেবিলে বসে রুদ্রের দিকে তাকালো, হালকা হাসি দিয়ে প্রশ্ন করলেন, রুদ্র, তুমি কেমন আছো? বাড়ির খবর কেমন? সব ঠিকঠাক তো? ভালো। শুনেছি তুমি নতুন শহরে এসেছো, এখানে সব ঠিকঠাক চলছে তো? ভালো আঙ্কেল, সব ঠিক আছে। গ্রামে সবাই ভালো আছে, পড়াশোনা ঠিকঠাক হচ্ছে। ভালো হয়েছে, ও সাহায্য করছে, তা না হলে বিপদ হতো। সবাইকে ভালো রেখো। আঙ্কেল, আমি চেষ্টা করি যেন সবাই খুশি থাকে। খাবার শুরু করলো। রামিসার বাবা মা, রামিসা আর রুদ্র চারজন একসঙ্গে টেবিলে বসে। খাও রুদ্র, খাওয়ার সময় গল্পও কম করো। রুদ্র ভদ্রভাবে খাবার শুরু করলো। টেবিলে হালকা হাসি, ছোট ছোট কথা, ভার্সিটি, বইয়ের পাতা, বইয়ের বিস্ময়, হালকা মজার ঘটনা। রামিসার বাবা মাঝে মাঝে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, আর রুদ্র সব ভদ্রভাবে উত্তর দিচ্ছে। মাঝে মাঝে রামিসার মা হালকা হাসি দিয়ে তাকাচ্ছেন, আর রামিসা চোখে একটু কৌতূহল মিশিয়ে দেখছে। রুদ্র ভদ্রভাবে খাচ্ছে, কথা বলছে, মনে মনে ভাবছে, আজকে ওদের সঙ্গে বসে কথা বলার আনন্দ, মনে হচ্ছে আমি সত্যি এখানে আমার জায়গায়। আপু আর ওর পরিবার সবাই সত্যি ভালো। রাতে খাবার শেষে হাসি আর গল্পের মাঝে দুজনের মধ্যে অদৃশ্য বন্ধন আরও ঘন হয়ে উঠল। রামেশ্বর কিছুতেই লুকাতে পারছে না তার চোখে সেই অদ্ভুত অনুভূতি। ছোট্ট এই মুহূর্ত তাদের সম্পর্কের জন্য নতুন দিশা দেখালো।
রাতের খাবার শেষে রামিসা ধীরে ধীরে ছাদের দিকে গেল। হালকা বাতাস বইছে, চাঁদের আলো নরম সোনালি ছড়াচ্ছে। রুদ্র পাশে চলে আসলো। দুজন চিলেকোঠার পাশে বসে গল্প করতে শুরু করলো। ভার্সিটি বন্ধুদের গল্প, হালকা মজার ঘটনা, সব মিশে এক মৃদু হাসি। হঠাৎ রামিসা একটু ঝুঁকে রুদ্রর দিকে তাকালো, চোখে কৌতূহল, মুখে হালকা মিষ্টি হাসি। তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না আপু, নেই। ভদ্র, শান্ত আর এভাবে সরল। সত্যি অন্যদের মতো নয়। আজও আপু আমাকে কাছে ডেকেছে আর ও আমাকে প্রশ্ন করছে। মনে হচ্ছে ওর চোখে কিছু আছে যা আমি বুঝতে পারছি না। ছাদের নরম বাতাসে দুজন বসে গল্প করতে করতে আরো ঘনিষ্ঠ হয়ে উঠল। হালকা হেসে, চোখে দৃষ্টি আর ভেতরে অদ্ভুত অনুভূতি, সব মিলিয়ে আজকের রাতটা তাদের জন্য বিশেষ হয়ে উঠল। আজকে ওর সঙ্গে গল্প করেই মনে হচ্ছে আমি ওর কাছে আরো কাছে যেতে চাই। আজকের ছাদের এই সময় আপু আমার জন্য সত্যি আলাদা মুহূর্ত নিয়ে এসেছে। রাত্রি নরম চাঁদের আলো ছড়িয়ে দিয়েছে ঘরের ভিতরে। রামিসা তার বেডরুমে বসে চিন্তায় ডুবে আছে। আজকে ছাদের মুহূর্ত, রুদ্রের সঙ্গে কথোপকথন, হালকা হাসি আর চোখে চোখে দৃষ্টি, সব মিলিয়ে ভেতরে এক অদ্ভুত অনুভূতি জাগিয়ে দিয়েছে। রামিসা ধীরে ধীরে চোখ বন্ধ করে ভাবল, আজকে ওর সঙ্গে ছাদে বসে গল্প করলাম, হালকা হেসে, চোখের দৃষ্টি, কি অদ্ভুত লাগছে। কি আমি কি ওকে পছন্দ করতে শুরু করছি? হৃদয়ে অদ্ভুত উত্তেজনা, কিছুটা দ্বিধা, মনে মনে নিজেকে প্রশ্ন করল, আমি কি আসলেই ওর দিকে আকৃষ্ট হচ্ছি এত সহজে এইভাবে? রামিসা ভিতরে ভিতরে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো, কিন্তু বুকের ভেতর কিছুটা কম্পন, চোখে অদ্ভুত উষ্ণতা লুকানো যাচ্ছিল না। না না, আমি তো ঠিকঠাক ভাবছি, কিন্তু কি করা যাবে? ওর ভদ্রতা, শান্ত মিষ্টি আচরণ, চোখে ভিন্ন দৃষ্টি, সব মিলিয়ে কিছু যেন আমার মন কাঁপাচ্ছে। এই অনুভূতি যাই হোক না কেন, আমাকে সাবধান থাকতে হবে। কিন্তু আজ থেকে আমার মন হয়তো ওর দিকে আরো বেশি যাবে। রাত্রির নীরবতা, হালকা বাতাস আর বুকের ভেতরে অদ্ভুত উত্তেজনা, সব মিলিয়ে রামিসার রাতটা কিছুটা ভিন্ন, কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। ঠিক আছে, ভার্সিটি আজও ব্যস্ত। রামিসা ক্লাস শেষে বের হয়ে ছাদের রাস্তায় হাঁটছিল। হঠাৎ চোখে পড়ল রুদ্র। সে বন্ধুদের সঙ্গে কথা বলছে, কিন্তু কিন্তু আরও চোখে পড়ল রুদ্র একটি মেয়ের সঙ্গে হেসে হেসে খেলছে, মৃদু গল্প করছে। রামিসা কিছুক্ষণ অবাক হয়ে দেখল। হঠাৎ বুকের ভেতর অদ্ভুত উত্তেজনা আর অশান্তি, মনে মনে ভাবল, ও কি কোনো মেয়ের সঙ্গে কথা বলছে? হঠাৎ রামিসার রাগের আগুন জ্বলে উঠল, হালকা রক্তচাপ বেড়ে গেল, মুখে স্বাভাবিক ভদ্রতা বজায় রাখতে না পারার ভঙ্গি, চোখে অদ্ভুত উত্তেজনা। কি হচ্ছে আমার সাথে? ও কেন অন্য মেয়ের সঙ্গে এত ঘনিষ্ঠভাবে কথা বলছে? রামিসা হঠাৎ পিছু হটল, আর কিছু বলতে পারল না, মন অস্থির, চোখে জ্বলন্ত রাগ। দ্রুত পা চলল গাড়ির দিকে, মনে মনে সিদ্ধান্ত নিল, আমার কেন এমন লাগছে? আমি কি জেলাস হচ্ছি? দুজনের মধ্যে ভার্সিটির এই ছোট্ট ঘটনা রামিসার জন্য অদ্ভুত চাপ তৈরি করলো। গাড়িতে বসে রামিসা মুখ নামিয়ে চুপচাপ রাগ নিয়ন্ত্রণ করতে লাগলো। রুদ্র কিছু বুঝতে পারল না, মনে মনে ভাবল, আজকে আপু একটু অদ্ভুত আচরণ করছে। আমি কি ভুল করেছিলাম? আমি শুধু স্বাভাবিকভাবে কথা বলেছিলাম। রামিসা বাড়ি এসে বেডরুমে বসে ভাবল, আজ থেকে আমাকে রুদ্রকে নিয়ন্ত্রণ করতে হবে। আর হঠাৎ এভাবে অন্য মেয়েদের সঙ্গে দেখলে আমার রাগ আরো বেড়ে যাবে। রাতটা শেষ হলো। রামিসার বুকের ভেতর রুদ্রকে নিয়ে অদ্ভুত উত্তেজনা ও রাগের মিশ্র অনুভূতি জাগ্রত হয়ে আছে। রাতের নরম চাঁদের আলো চারিদিকে সোনালি করে দিয়েছে, হালকা বাতাস বইছে। রামিসা ছাদের কোণে বসে ভাবছে, আজকের ঘটনার কথা মনে পড়ছে। হঠাৎ ছাদের দরজা খুলে রুদ্র আসলো। রামিসার চোখে আগুন জ্বলে উঠল, বুকের ভেতর অদ্ভুত উত্তেজনা আর রাগ একসঙ্গে জেগে উঠল। সে নিজের ভেতরে আবেগকে আর কাবু রাখতে পারল না। রামিসা দ্রুত রুদ্রের কাছে এগিয়ে গেল, চোখে ঝলসানো রাগ, মুখে অদ্ভুত হাসি। তুমি কি ভাবছো আমি কিছু দেখবো না? রুদ্র কিছু বুঝে উঠতে পারল না, চোখ বড় করে তাকালো। হঠাৎ রামিসা এক ঝটকায় রুদ্রের ঠোঁট কামড়ে কিস করতে শুরু করলো। রুদ্র অবাক হয়ে তাকিয়ে রইল। কি হচ্ছে? ও কেন এমন করছে?
রামেশার চোখে রাগ, উত্তেজনা আর অদ্ভুত আবেগ সব মিলিয়ে রুদ্রের মন কাঁপিয়ে দিচ্ছিল। তবে রুদ্র কিছু বলল না। কিছুটা লজ্জা নিয়ে শুধু থমকে দাঁড়িয়ে রামিসাকে দেখল। রামিসা ঠোঁট কামড়ে কিস করতে করতে ধীরে ধীরে মনে মনে বলল, আজকের রাগ আর অশান্তি আমি ওকে কাছে টানতে চাইছি, যেন ও শুধু আমার হয়ে যায়। চাঁদের হালকা বাতাস, চাঁদের আলো আর দুজনের মাঝে এই অদ্ভুত উত্তেজনা সব মিলিয়ে রাতটা বিশেষ হয়ে উঠল। রুদ্র কিছু বুঝে উঠতে পারছিল না, শুধু চোখে অবাক ভঙ্গি, মুখে হালকা লজ্জা। আর রামিসা, সে ভেতর থেকে উচ্ছ্বাসে ভরে উঠল। রাগের আড়ালে তার মিষ্টি অনুভূতি প্রকাশ পাচ্ছিল। চাঁদের হালকা বাতাস বইছে, নরম চাঁদ আলো ছড়িয়ে দিচ্ছে চারপাশে। রুদ্র কাঁপতে কাঁপতে রামিসাকে দেখে দাঁড়িয়ে আছে, চোখে লজ্জা, মুখে অবাক ভঙ্গি। আপু এমনটা কেন করলেন? আমি আমি তোমাকে ভালোবাসি, তুমি অন্য মেয়ের কাছে যাবে না। আমি তো আপনাকে ভালোবাসি না। রামিসা এক লম্বা নিঃশ্বাস ফেল, চোখে দৃষ্টি দৃঢ়, কণ্ঠে কোমলতা আর দৃঢ়তা মিশে আছে। তাতে আমার কিছু যায় আসে না। আমি ভালোবাসি, এটাই যথেষ্ট। আমি ভালোবাসি, আর আমার ভালোবাসাই দুজনের জন্য যথেষ্ট। রুদ্র কিছু বলতে পারল না, চোখে হালকা অবাক ভঙ্গি, মনের ভিতরে অদ্ভুত এক কাঁপন। রামিসার রাগ আর ভালোবাসার মিশ্রণ নিয়ে ধীরে ধীরে রুদ্রের দিকে তাকিয়ে বলল, তুমি চাইলে বিশ্বাস করো, না চাইলে না করো, কিন্তু আমার ভালোবাসা আমি থামাতে পারবো না। চাঁদের নরম বাতাসে দুজনের মধ্যে অদৃশ্য উত্তেজনা, আবেগ আর ঘনিষ্ঠতা আরও দৃঢ় হয়ে উঠল। আজ থেকে আপুর ভালোবাসা যেন আমার মনেও অদ্ভুত দোলা দিচ্ছে। আমি কি সত্যি এই অনুভূতিকে লুকাতে পারবো? রামিসা শান্ত কিন্তু দৃঢ়, মনে মনে জানে আজ থেকে তার ভালোবাসা আর কোনো বাধা মানবে না। চাঁদের হালকা বাতাস বইছে, চাঁদ নরম আলো ছড়িয়ে দিয়েছে চারপাশে। রুদ্র চোখ বড় বড় করে অবাক হয়ে রামিসাকে দেখছে। রামিসা ধীরে ধীরে তার দিকে এগোলো, চোখে অদ্ভুত দৃঢ়তা, মুখে মিষ্টি হাসি। রামিসা হঠাৎ রুদ্রের ঠোঁট কামড়ে কিস করে। রুদ্র অবাক হয়ে কয়েক মুহূর্ত থমকে দাঁড়ে। এত অবাক হওয়ার কিছু নেই, আমি তোমাকে চাই, এটাই শেষ ভালোবাসা, এটাই শেষ কথা। রুদ্র কিছু বলতে পারল না, চোখে অবাক ভঙ্গি, মনের ভিতরে অদ্ভুত উত্তেজনা। মনে মনে ভাবল, কি হচ্ছে? আপু এমনভাবে আমাকে ঠোঁটে কিস করছে আর বলছে ও আমাকে চায়। আমি যে চাইছি তুমি বুঝতে পারছো, আর আমার ভালোবাসা শুধু আমার নয়, তোমারও হয়ে যাবে। রুদ্র এখনো অবাক, হালকা লজ্জা, কিন্তু ভেতর থেকে কিছুটা উষ্ণতা। রামিসার দৃঢ়তা আর ভালোবাসায় তার মনকে অজান্তে ঘিরে ফেল। ছাদে নরম বাতাসে দুজনের মাঝে এই মুহূর্তে যেন চিরস্থায়ী হয়ে গেল। রাগ, ভালোবাসা, উত্তেজনা আর অদ্ভুত ঘনিষ্ঠতা সব মিলিয়ে এক আবেগপূর্ণ নীরবতা। পরের সকাল, হালকা রোদ ছাদে ভেসে আসছে, কিন্তু রামিসার চোখে এক অদ্ভুত উষ্ণতা। সে চুপচাপ রুদ্রের রুমের দিকে এগোলো। রুদ্র এখনো বই পড়ছিল। হঠাৎ চোখ পড়ল রামিসা। সে ধীরে ধীরে রুমে দরজা খুলে ভেতরে ঢুকলো। আপু সবাই দেখলে কি ভাববে? রামিসা কিছু না বলে হেসে তার হাত ধরে টান দিয়ে রুদ্রর পাশে শুয়ে পড়ল। চোখে অদ্ভুত দৃঢ়তা, মুখে মিষ্টি হাসি। রুদ্রর ঠোঁটে চুমু দিয়ে পড়ল, যার যা ভাবার ভাবুক, আমার কিছু যায় আসে না। রুদ্র অবাক হয়ে রামিসার দিকে তাকালো, চোখে লজ্জা, মুখে হালকা রং ওঠা, তবে ভেতরে অদ্ভুত উত্তেজনা আর আনন্দ অনুভব করলো। রামিসা রুদ্রের পাশে ঘনিষ্ঠ হয়ে শুয়ে পড়ল। আজ থেকে তুমি আর আমি একে অপরের জন্য, আর কোনো ভাবনা, কোনো লজ্জা আমাদের ভালোবাসার মধ্যে বাধা হতে পারবে না। আপু তুমি সত্যি? হ্যাঁ, আমি চাই, আর আমি থামবো না। চাঁদের বাইরে হালকা বাতাস বইছে, ঘরের ভিতরে রুমের নরম আলো আর দুজনের মাঝে ঘনিষ্ঠতা সব মিলিয়ে সকালটা যেন রোমান্টিক ও আবেগপূর্ণ হয়ে উঠল। রামিসা রুদ্রের পাশে শুয়ে আছে, চোখে দুষ্টুমির ঝলক। রুদ্র কিছুটা লজ্জা নিয়ে পাশে বসে মাথা নামিয়ে চুপচাপ আছে। রামিসা হঠাৎ হেসে বলল, ওরে বাবা, আবার লজ্জা পাওয়া হচ্ছে। রুদ্র কিছু বলতে পারল না, শুধু চোখে লজ্জা রং, মুখে হালকা লজ্জার প্রকাশ। তাহলে বাসর করবে কিভাবে? তুমি কি এইভাবে লজ্জা নিয়ে বসে থাকবা? ওর দুষ্টুমি আর এই দৃঢ়তা, আমি কি সত্যি এর মুখোমুখি হতে পারবো? রামেশা হালকা হাসি দিয়ে রুদ্রের কানের কাছে কিছু বলে ফিসফিস করতে লাগলো। রুদ্র আরো লজ্জা পেয়েছে, কিন্তু মনে মনে হাসি গোপন করতে পারল না।
তুমি সত্যিই আমার হয়ে গেলে। আমার আর কোনো চিন্তা থাকবে না। এই আপু, আপনার দুষ্টুমিতে আমি একদম ওর কথাই হারাচ্ছি। সাদের নরম বাতাসে দুজনের মধ্যে দুষ্টামির সঙ্গে মিষ্টি ঘনিষ্ঠতা আরও বৃদ্ধি পেল। রামেশার চোখে ঝলক, রুদ্রের মুখে লজ্জা, সব মিলিয়ে এই সকালটা একদম রোমান্টিক হয়ে উঠল। ভার্সিটির ক্যাম্পাস, সকালটা ফ্রেশ, মানুষজন ব্যস্ত। রামেশা ক্লাসের পরে বের হয়ে চলে এসেছে আদ্র তার পাশে। তবে আজ তাদের মধ্যে অদ্ভুত উষ্ণতা, হালকা দুষ্টামি আর মিষ্টি উত্তেজনা। রামেশা হঠাৎ রুদ্রের কানে কাছে ফিসফিস করে বলল, তুমি আজ আমার সঙ্গে খুনসুটি করবে না? রুদ্র চোখ বড় বড় করে তাকালো, কিন্তু কিছু বলতে পারল না। রামেশা হালকা হাসি দিয়ে তার হাত ধরে টান দিল। ক্লাসের মাঝে দুজন হালকা চোখে চোখে কথা বলছে। রামেশা মাঝে মাঝে রুদ্রর ঠোঁটে চুমু দিয়ে চুপচাপ ভালোবাসা দেখাচ্ছে। রুদ্র লজ্জা পেল, তার চোখে অদ্ভুত উষ্ণতা। মনে মনে ভাবল, ক্লাসে সবাই থাকলেও আপুর এই দুষ্টুমি আর চোখে ভালোবাসা আমি আর চুপ থাকতে পারবো না। দেখো, তুমি কোথাও পালাতে পারবে না। ভার্সিটিতেও আমার সঙ্গে খুনসুটি করতেই হবে। রুদ্র হালকা হাসি দিয়ে মাথা নেড়ে চুপচাপ রামেশার দিকে তাকালো। দুজনের মধ্যেই দুষ্টামির এই মুহূর্তে, চোখে চোখে এই মিষ্টি উত্তেজনা। সব মিলিয়ে ভার্সিটির দিনের ক্লাস ও ব্যস্ততার মাঝেও তাদের ভালোবাসা আরও ঘনিষ্ঠ হয়ে উঠল। আজকের এই খুনসুটি, এই মিষ্টি দৃষ্টি, সত্যিই আমি ওকে চাই। এই মুহূর্তগুলো, এই দুষ্টু ও মিষ্টি আচরণ আমাকে পুরোপুরি আপুর দিকে টেনে নিয়ে যাচ্ছে। ভার্সিটিতে দুই মিষ্টি প্রেমের এই ছোট্ট মুহূর্তে তাদের সম্পর্ককে আরও গভীর ও মধুর করে তুলল। রাতের সময় রামেশা নিজের রুমে বসে পড়ছে। হঠাৎ তার মা এসে দরজার কাছে দাঁড়িয়ে বলেন, আজকাল তুমি রুদ্রের সঙ্গে একটু বেশি মিশছো। এসব কিন্তু তোমার বাবা পছন্দ করবেন না। রুদ্র তো ভালো ছেলে। ভালো ছেলে আমরা সবাই জানি, কিন্তু এত ঘনিষ্ঠ হতে হবে না। সবকিছু মাপা মাপা হওয়া উচিত। মা, ওর সঙ্গে আমি শুধুই খুনসুটি করছি, আর ও সত্যিই অন্যদের মতো নয়। আমি ওর সঙ্গে যতটা সময় কাটাই, সেটা শুধু আমাদের ভালোবাসা এবং বন্ধুত্বকে আরো গভীর করে। রামেশার মা হালকা চুপ করলেন। মনে মনে জানলেন রামেশা সিদ্ধান্ত নিয়ে গেছে, কিন্তু মা হিসেবে চিন্তা থাকা স্বাভাবিক। ঠিক আছে, তবে সাবধানে থাকো। আমরা চাই আমরা তোমাকে কোনো বিপদে দেখব না। ঠিক আছে মা, আমি সাবধানে থাকবো। রাতের নরম আলো, রামেশার হাসি আর মায়ের মৃদু চিন্তা, সব মিলিয়ে এই মুহূর্তে ঘরটি শান্ত এবং কিছুটা উষ্ণ হয়ে উঠল। রাতের নরম আলো ঘর ভরে আছে, হালকা বাতাস বইছে। রামেশা চুপচাপ রুদ্রের রুমের দিকে এগোতে থাকে। দরজা খুলে সে ধীরে ধীরে রুদ্রের কাছে যায়। চোখে দুষ্টুমি, মুখে মিষ্টি হাসি। রুদ্র কিছুটা অবাক হয়ে উঠে দাঁড়ায়। আপু, রাতে এখানে আসা ঠিক হলো কি? রামেশা কিছু না বলে হেসে রুদ্রের হাত ধরে টান দিল। ধীরে ধীরে রুদ্রকে কাছে টেনে আনলো। হঠাৎ রামেশা তার ঠোঁটের সঙ্গে রুদ্রের ঠোঁট মিশিয়ে কিস করে। রুদ্র চোখ বড় বড় করে তাকিয়ে রইল, কিছু বলতে পারল না। তাদের মধ্যে অদ্ভুত উত্তেজনা, ঘনিষ্ঠতা। রামেশার চোখে ঝলক দিয়ে বলল, দেখো, তুমি পালাতে পারবে না। আমি চাই তুমি আমার হয়ে থাকো। হঠাৎ রামেশা মা দরজার পাশে দাঁড়িয়ে দেখতে পান, চুপচাপ কিন্তু চোখে বিস্ময়। তিনি দেখলেন রামেশা কিস করছে রুদ্রকে। রাত্রি হয়ে গেছে, রামেশা নিজের রুমে শুয়ে আছে, চোখে অদ্ভুত উষ্ণতা। হঠাৎ দরজা খুলে তার মা প্রবেশ করলেন, চোখে রাগ, কণ্ঠে দৃঢ়তা। রামিসা, তুমি কি করছো? এত ঘনিষ্ঠভাবে রুদ্রের সঙ্গে এত প্রেমময় আচরণ? মা, আমি ওকে ভালোবাসি। রুদ্র, ও তো গরিব গ্রামের ছেলে। আমাদের পরিবার জানে তোমার বাবা কখনোই এভাবে কাউকে মেনে নেবেন না। এই সম্পর্ক খুবই বিপজ্জনক হতে পারে। মা, আমি জানি ও গ্রামীণ পরিবার থেকে এসেছে, কিন্তু ওর চরিত্র, ওর ভালোবাসা সবকিছু আমাকে মুগ্ধ করেছে। আমি চাইছি, আর আমার ভালোবাসা থামানো সম্ভব নয়। ঠিক আছে, তবে সাবধানে থাকবে। বাবা যদি এই সম্পর্কে কথা জানতে পারেন, সমস্যা হতে পারে। ঠিক আছে মা, আমি সাবধানে থাকবো। রুমের ভিতরে বাতাস নরম, বাতাসে হালকা উত্তেজনা। মা রাগ ও চিন্তায়, আর রামেশা ভালোবাসা ও দৃঢ়তায়। সব মিলিয়ে মুহূর্তটা বিশেষ হয়ে উঠল। রাতের নরম আলো ঘরে ছড়িয়ে আছে। রামেশের মা হালকা রাগে কিন্তু সতর্কভাবে রুদ্রের দিকে তাকালেন। তুমি তো সবটাই জানো রুদ্র। বাবা যদি কিছু জানতে পারেন, নিজের সীমা ছাড়িও না।
আপনি চিন্তা করবেন না আন্টি, আমি সীমার বাইরে কখনো যাব না। মা হালকা এসে প্রশান্তি পেলেন, মনে মনে ভাবলেন এই ছেলে ঠিকমতো শিখে যাচ্ছে, সাবধান এবং দায়িত্বশীল। দেখছি তুমি ঠিকমতো বোঝো, এভাবেই থাকো, আমি খুশি হলাম। ধন্যবাদ আন্টি, আমি চেষ্টা করব সব সময় ঠিক থাকার। রামেশের মা রুম থেকে বের হয়ে গেলেন আর রুদ্র মনে মনে ভাবল আমি সত্যি রামিসার সঙ্গে কিছু ভুল করতে পারবো না। ওর মা পর্যন্ত আমাকে দেখছেন, আমাকে আরও সতর্ক থাকতে হবে। রুমের ভিতরে শান্তি আর রামিসা দূরে বসে হেসে ভাবছে রুদ্র সব সময় ঠিক থাকছে আর সতর্কতা তাকে আরও বিশ্বাসযোগ্য করছে। সকালটা ঘরের মধ্যে হালকা আলো ভেসে আসছে। রামিসা নাস্তা খাচ্ছিল, হঠাৎ তার বাবা মুখে একটি গম্ভীর ভাব নিয়ে রামিসার দিকে তাকালেন। রামিসা, আমি চাই তোমার বিয়ে দিতে আমার বন্ধু ছেলের সঙ্গে। রামিসা চমকে উঠল, চোখ বড় হয়ে তার মায়ের দিকে তাকালো। এখনই বিয়ে কেন, এত ছোটবেলায়? ছেলে ভালো ছেলে, হাতছাড়া করব না। আমরা ছোটবেলায় বিয়ে ঠিক করে রাখছি। বাবা আমি তো তুমি বড় হতে থাকো, কিন্তু আমরা সব পরিকল্পনা করেছি। ওর চরিত্র ও ভালোবাসা তোমার জন্য যথেষ্ট। ও এখন থেকে সব কিছু আরো জটিল হয়ে যাবে। ঘরের মধ্যে হালকা উত্তেজনা, অবাক হওয়া এবং চিন্তার মিশ্রণ, সব মিলিয়ে সকালটা রামিসার জন্য এক নতুন মোড় নিয়ে এসেছে। বাবা আমি রুদ্রকে ভালোবাসি। তুমি সাধারণ একজন ভাড়াটিয়াকে ভালোবাসো? হ্যাঁ বাবা, ও শুধু একজন গ্রামীণ ছেলে নয়, ও দায়িত্বশীল, ভালো আর আমাকে সবসময় সম্মান দেয়। আমি ওকে চাই। রামিসা, আমি তোমার অনুভূতি বুঝি, কিন্তু মনে রেখো আমি কখনো এমন কাউকে মন দিব না। ও গ্রামীণ ছেলে, আমাদের মান সম্মান ও সামাজিক পরিপাটি মানদণ্ড আছে। বাবা আমি জানি, কিন্তু আমার ভালোবাসা সত্যি, আমি ওকে চাই। রামিসা বাবার দিকে তাকিয়ে থাকলো, আশা, ভয় এবং কিছুটা বিস্ময় মিশে তার চোখে। রামিসা, আমি যা বলবো তাই হবে। আমার বন্ধুর ছেলের সাথেই তোমার বিয়ে হবে। বাবা কিন্তু আমি জানি তুমি ওকে ভালোবাসো, কিন্তু আমাদের পরিবারের নিয়ম আছে এবং আমি চাই তুমি সেই নিয়ম মেনে চলো। ওর সঙ্গে তোমার বিয়ে ঠিক করা হয়েছে ছোটবেলায়, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। রামিসা হালকা চুপ করে থাকলো, মা পাশে দাঁড়িয়ে মৃদু চোখে তার দিকে তাকালেন। সব সময় মনে রেখো, বাবা ঠিক বলছেন। কিন্তু মা আমি রুদ্রকে ভালোবাসি। ঘরে নীরবতা, স্থিরতা এবং বাবার দৃঢ় মনোভাব সব মিলিয়ে মুহূর্তটি রামিসার জন্য এক ধরনের বাস্তবতা বয়ে আনে। তার ভালোবাসা থাকলেও বাবার সিদ্ধান্ত চূড়ান্ত। রাত্রি হয়ে গেছে। রামিসা চুপচাপ রুদ্রের রুমে দরজা খুলে প্রবেশ করলো। রুদ্র কিছুটা অবাক হয়ে উঠে দাঁড়ালো। আপু, রাতেও এখানে? রামিসা কিছু না বলে রুদ্রকে জড়িয়ে ধরল, চোখে কষ্ট আর দ্বিধা। রুদ্র বাবা আমার বিয়ে ঠিক করেছে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আপনি কি বলছেন? আমি সত্যিই চাইছি, তুমি ছাড়া আমি থাকতে পারবো না। আমি চাই আমরা একসাথে থাকবো। রুদ্র কিছু বলতে পারল না, অবাক, লজ্জিত আর একদম মিশ্র অনুভূতিতে। রামিসা হালকা হাসি টেনে রুদ্রকে কাছে টেনে নিল। ভয় পাবার কিছু নেই, আমি সবকিছু সামলাতে পারবো, শুধু তুমিই আমার পাশে থেকো। আপু আমি কিছুই বলবো না, আমি সব সময় তোমার পাশে থাকবো। রাত্রি নরম আলো, ঘরের ভিতরে উত্তেজনা আর দুষ্টু হাসি, সব মিলিয়ে মুহূর্তটি একদম মিষ্টি আবেগময় হয়ে উঠল। রামিসা চুপচাপ তার বাবার দিকে তাকালো। বাবা আমি জানি আপনি ভাবছেন, কিন্তু আমি চাই রুদ্রকে। ও ভালো, দায়িত্বশীল আর আমাকে সব সময় সম্মান দেয়। আমি সত্যিই ওকে চাই। রামিসা, তুমি আমার কথা বুঝতে পারছো না, কিন্তু আমার কথাই শেষ কথা। তোমার বিয়ে আমার বন্ধু ছেলের সঙ্গে হবে, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। বাবা কিন্তু আমি কি করব? তুমি সময় নাও, ভালোবাসা অনুভব করো, কিন্তু আমার পরিবারের নিয়ম মেনে চলতে হবে। এই বিয়ে ঠিক করা আছে, আর এতে কোনো পরিবর্তন হবে না। সকাল, রামিসা ভার্সিটির জন্য বের হচ্ছে, কিন্তু চোখে একটা অদ্ভুত মিলান ভাব, মুখে হালকা বিষণ্ণতা, হাঁটতে হাঁটতে তার মনে নীরবতা। রামিসার বান্ধবী পাশে এসে তাকে জিজ্ঞেস করলো। রামিসা তোর মন কেন খারাপ লাগছে? আজ তো দেখছি একটু বিস্মিত মনে হচ্ছে। আমি রুদ্রকে ভালোবাসি, কিন্তু বাবা জোর করে আমাকে তার বন্ধুর ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছে। ও তাই তো মন খারাপ। কিন্তু রামিসা, তোর বাবা সবসময় নিজের সিদ্ধান্তে স্থির, আমরা কি করতে পারি? আমি জানি, কিন্তু মনে হচ্ছে আমার ভালোবাসা কেউ বুঝবে না। রুদ্র ছাড়া আমি বাঁচতে পারবো না।
তুই দুর্বল হবি না রামে। তুই যে রুদ্রকে ভালোবাসিস সেটা সত্যি, কিন্তু এখন সময়টা কঠিন। তুই শুধু পড়াশোনায় মন দে, পরিস্থিতি সামলাতে শেখ। হ্যাঁ, আমি চেষ্টা করব। তবে ভেতরে মনে হচ্ছে প্রতিটি মুহূর্তে রুদ্রের কথা ভাবছি। ভার্সিটির ক্লাসে ঢুকলো রামিসার মন অন্যদিকে। রুদ্রের প্রতি তার অনুভূতি, বাবার সিদ্ধান্তের চাপ, সব মিলিয়ে মন ভারাক্লান্ত। বন্ধুরা তার পাশে দাঁড়িয়ে হলো রামিসা অনুভব করলো ভালোবাসা ও বাস্তবতার মধ্যে দ্বন্দ্ব তাকে কখনো শান্ত হতে দিচ্ছে না। সেদিন রামিসা ক্লাসে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু মনে মনে বারবার আসে রুদ্রকে ছাড়া জীবন কেমন হবে। ঘন্টা শেষে, ক্লাসের শেষে ঘন্টা। রামিসার চোখে মৃদু দুঃখ আর মনে এক অদ্ভুত উত্তেজনা, ভালোবাসা ও বাস্তবতার মাঝে সেই খুনসুটি। বিকেলে নরম আলো ছাদে এসে পড়েছে। রামিসা চুপচাপ রুদ্রের দিকে তাকিয়ে বলল, চলো পালিয়ে যাই। রুদ্র কিছুক্ষণ তার দিকে তাকালো, কণ্ঠে সংযম এবং দায়িত্বের স্বরে বলল, আপু, আপনার বাবা মা আমাকে অনেক বিশ্বাস করেন, আমি তাদের বিশ্বাস ভাঙতে পারবো না। তাহলে তো বাবা বিয়ে দিয়ে দিবে আমাকে। রুদ্র কিছু বলল না, সে শুধু নীরবে রামিসার দিকে তাকিয়ে থাকলো। চোখে আছে এক ধরনের দুঃখ, অভিমান এবং সতর্কতা। রামিসা তার কণ্ঠে হালকা দুঃখ হাহাকার মিশিয়ে বলল, আমি চাইতাম আমরা একসাথে থাকি। আমি জানি আপু, আমি সব কিছু বুঝি, শুধু আমরা ধীরে ধীরে সঠিক সময়ে। দুজনেই কিছুক্ষণ নীরবে দাঁড়ালো। বিকেলের হালকা বাতাস, ছাদের শান্ত পরিবেশ, সব মিলিয়ে মুহূর্তটি এক ধরনের মিশ্র আবেগ নিয়ে ভরা। রামিসা অনুভব করল রুদ্র তার পাশে থাকা সত্ত্বেও বাবার সিদ্ধান্তের সঙ্গে সে কিছু করতে পারছে না। আর রুদ্র জানে এই মুহূর্তে সংযম ছাড়া কিছুই সম্ভব নয়। ছাদে নরম বিকেলের আলো পড়েছে। রামিসা ধীরে ধীরে রুদ্রের দিকে এগোলো, চোখে জোর আর হৃদয়ে অনিশ্চয়তা। হঠাৎ সে রুদ্রকে ধরে তার ঠোঁটে ঠোঁট লাগাতে শুরু করলো। রুদ্র কিছুক্ষণ অবাক হয়ে রামিসার দিকে তাকালো, কিন্তু রামিসার চোখে থাকা আবেগ তাকে নীরব থাকতে বাধ্য করলো। কিস করার মাঝে রামিসার কণ্ঠে নরম কিন্তু প্রবল আবেগের সঙ্গে বলল, কিন্তু তোমাকে ছাড়া মরে যাব আমি, প্লিজ কিছু করো। রুদ্র কিছুটা লজ্জা, কিছুটা দ্বিধা নিয়ে তার চোখে তাকালো। ধীরে ধীরে সে রামিসার হাত ধরল এবং বলতে শুরু করলো, আপু, আমি জানি, আমি সব কিছু বুঝি, আমি তোমার পাশে আছি। শুধু পাশে থাকো, আর আমি তোমাকে হারাতে চাই না। তুমি বিয়ে করে নাও আমাকে। রুদ্র শান্তভাবে তার হাত আরো শক্ত করে ধরল। বাতাসে, ছাদের বাতাসে রামিসার কণ্ঠে আবেগ আর রুদ্রে স্থিরতা একত্র এই মুহূর্তটিকে আরো গভীর ও মিষ্টি করে তুলল। দুজনেই কিছুক্ষণ নীরবে দাঁড়ালো। হঠাৎ সব কিছু থেমে গেছে, শুধু তাদের হৃদয়ে হৃদস্পন্দন এবং কিসের নরম ছোঁয়া। সকাল, রামিসা স্বপ্নময় ঘুম থেকে জেগে উঠল। ঘুম চোখে মৃদু দুঃখ আর হৃদয়ে স্থিরতা। হঠাৎ তার কান খারাপ লাগা কণ্ঠে ঘোরের ভিতর ভেসে উঠল, আজ তোর বিয়ে ঠিক হয়েছে। রামিসার চোখ বড় হয়ে গেল। সে আকাশ থেকে পড়ার মতো স্থির হয়ে রইল। কি কি বললে মা? রামিসা হঠাৎ কেঁদে ফেল, চোখে মুখে পানি এসে পড়ল। ধীরে ধীরে সে মায়ের দিকে এগোলো, কান্না ভেসে বলল, মা, আমি রুদ্রকে ভালোবাসি, ও ছাড়া আমি বাঁচতে পারবো না। রামিসার মা হালকা চোখে চোখ রাখলো, কণ্ঠে নরম কিন্তু বাস্তব ভিত্তিক স্বরে বলল, আমি কি করব রামিসা? তোকে কি বলবো? তোর বাবা কিছুতেই মানছে না। আমাদের পরিবারে নিয়ম আছে, তোকে বিয়ে করতেই হবে। রামিসার চোখে নতুন অশ্রু। সে মায়ের হাত ধরে বলল, কিন্তু মা, আমার মন রুদ্রের সঙ্গে, আমার ভালোবাসা ওর জন্য। আমি জানি তুই ওকে ভালোবাসিস, কিন্তু আমাদের ক্ষমতা সীমিত। বাবা যা ঠিক করেছেন তা চূড়ান্ত। রামি, এখন তুমি শুধু সাহসী হও। মা, আমি কি করব? মনকে শক্ত করো। আজকের পরে সবকিছু পাল্টাবে না। শুধু নিজের মনে রুদ্রকে রাখো এবং সবকিছু ধীরে ধীরে সামলাও। হ্যাঁ মা, আমি চেষ্টা করব। ঘরের ভিতর নীরবতা। রামিসার মর্মাহত মন এবং মায়ের বাস্তবিক ও সহমর্মী দৃষ্টি, সব মিলে মুহূর্তটি আবেগে ভরা কিন্তু কঠিন বাস্তবতার প্রতিফলন। দুপুরে রামিসাকে তার বান্ধবীরা ঘর ভর্তি সাজিয়ে তোল। চুল, শাড়ি, অলংকার সবকিছু নিখুঁত। ঘর যেন আলো এবং রঙে ভরে গেল। বারবার তার চোখে পানি জমছে, মনে হচ্ছে রুদ্র ছাড়া আজকের দিন তার নয়। রুদ্র, কত খারাপ লাগছে। কই তুমি? রামিসা দ্রুত ফোন হাতে নিল, বারবার রুদ্রকে ডায়াল করলো, কিন্তু ফোনের স্ক্রিনে লেখা দেখালো
ফোন বন্ধ। রামেশের চোখ ভিজে গেল। সে একেবারে কেঁদে ফেলল। কান্না থামছে না। বান্ধবীরা আশেপাশে দাঁড়িয়ে হেসে বলল, দেখছি আমি বিয়ের আগেই কাঁদছিস। হা হা, বর যদি পাশে থাকতো তো আর কাঁদবি? রামেশে কিছু বলল না, শুধু মাথা নেড়ে কাঁদতে লাগলো। মনে মনে বলল, ওর ছাড়া আমি বাঁচতে পারবো না। বান্ধবীরা দুষ্টু হাসি দিয়ে তার গালে হাত দিল, কিন্তু রামেশার মন একেবারে রুদ্রর কাছে। চোখে পানি আর হাহাকার মিলে রামেশার হৃদয় ভেঙে পড়েছে। ঘরের ভেতরে সাজের রং আর হেসে খুনসুটির মধ্যে রামেশার মন একদিকে রুদ্রের জন্য ব্যথিত, অন্যদিকে ব্যস্ততার জন্য আহত। সে জানে আজকে দিন সে রুদ্রকে দেখতে পারবে না, কিন্তু মনে মনে ওর পাশে আছে বিয়ের মণ্ডপ সাজানো, রঙিন আলো, ফুলের সুবাস। রামেশা সুন্দর শাড়ি পরে বসেছে, কিন্তু মন এখনো রুদ্রর কথা ভাবছে। চোখে অশ্রু, মনে অস্থিরতা। উপনিষদ শুরু হলো, সবাই খুশি, কিন্তু রামেশার চোখ বারবার সামনে তাকাচ্ছে। হঠাৎ কাজী বলল, বরকে আনা হোক। রামেশের চোখ বড় হয়ে গেল। সে সামনের দিকে তাকালো। তার হৃদয় যেন হঠাৎ থেমে গেল। সামনে দাঁড়ানো বর, চোখ মুখ সবকিছু পরিচিত। রামেশের চোখ বিস্ময় আর অবিশ্বাসের ঝলক। এটা কি রুদ্র? এটা কি সম্ভব? হ্যাঁ, তার সামনে বর রুদ্র। রুদ্র কিছুটা লজ্জা, কিছুটা ব্যস্ত ভঙ্গিতে মাথা নেড়ে বলল, আপু আমি। রামেশা থেমে গেল। কণ্ঠ বের হলো না, শুধু চোখে চোখ রেখে অবাক হয়ে তাকিয়ে আছে। উপস্থিত সবাই কিছুটা বিস্মিত, কিছুটা হেসে ফেলে, কিন্তু রামেশা আর রুদ্রের মধ্যে নীরবতা সব কিছুকে থামিয়ে দিয়েছে। রামেশার হৃদয় ঝড়ের মতো উঠছে। রুদ্র যাকে সে বারবার মনে করছে, আজ তার সামনে বর হিসাবে দাঁড়িয়ে। রুদ্র, তুমি এখানে? বিয়ের আসরে সব কিছু ঠিক মতো চলছে। রামেশা এখনও রুদ্রকে দেখার অবিশ্বাসের মধ্যে। হঠাৎ রামেশার বাবা মৃদু কণ্ঠে বললেন, রামিসা, আমি তোমাদের এক মিথ্যা বলেছিলাম। এতদিন তোমার কাছে বলেছিলাম রুদ্র ভাড়াটিয়া, কিন্তু সত্যি হলো ও আমার বন্ধুর ছেলে। কি বলছো? তাহলে এতদিন তুমি? হ্যাঁ রামিসা, আমি চাইতাম তুমি রুদ্রকে ভালোবাসো, তাই ভেবেছিলাম তুমি হয়তো সহজে মানবে না, তাই ভাড়াটিয়া সাজিয়ে রেখেছিলাম। রামেশা কিছুক্ষণ স্থির হয়ে রুদ্রর দিকে তাকালো। মনে হচ্ছে সব কিছু এখন একদম বদলে গেছে। তাহলে আমি সারা জীবন রুদ্রের জন্য অপেক্ষা করছিলাম, আর সে বাবার বন্ধুর ছেলে? তাহলে সব ঠিক ছিল। রুদ্র চুপচাপ থাকা, এখন সব কিছু পরিষ্কার। রামেশার চোখে অশ্রু, কিন্তু মনে মনে আনন্দ আর শান্তির মিশ্রণ। সে ধীরে ধীরে রুদ্রের দিকে তাকালো। বিয়ের পর আসলে শান্তি ভেঙে গেল। রামেশা রুদ্রের দিকে তাকিয়ে রেগে গেল, চোখে আগুন, কণ্ঠে অভিমান। তুমি তুমি সব জানো আর আমার সঙ্গে নাটক করছো। আমি আমি তোমাকে মাফ করব না। রুদ্র কিছুক্ষণ অবাক হয়ে রামেশার দিকে তাকালো, চোখে সামান্য লজ্জা, কিছুটা হাসির ঝলক। আপু নাটক নয়, আমি শুধু চাইছিলাম তুমি সব বুঝে তারপর আমাকে ভালোবাসো। রামেশার চোখে জল আর আগুনের মিশ্রণ। সে তার হাত দিয়ে রুদ্রকে ঠেস দিয়ে বলল, তুমি কি ভেবেছো আমাকে এত সহজে মানিয়ে নিতে পারবে? আমি আমি তোমাকে এত সহজে মাফ করব না। ঠিক আছে আপু, আমি জানি তুমি রেগে যাওয়া ছাড়া আর কিছু করতে পারবে না। হ্যাঁ, আমি রেগে যাব, আর তুমি মনে করো আমার অভিমান মিষ্টি অভিমান। আপু আমি জানি তোমার অভিমানও আমার কাছে মধুর, আর তুমি রেগে থাকো, আমি খুশি হব। রামেশা কিছুক্ষণ অবাক হয়ে রুদ্রর দিকে তাকালো, মনে মনে বলল, হ্যাঁ, তুমি যেভাবে চাও আমি রেগে থাকবো, তবে অন্তরে আমি জানি তুমি আমারই। বিয়ের আসর সবই সাজানো, কিন্তু রামেশার মন অস্থির। সে রুদ্রকে দেখে রেগে গেল। রামিসা, রাগ পরে করো, আগে বিয়ে হোক, সব পরে দেখা যাবে। রামেশা চোখ বড় করে কান্না আর অভিমান মিশিয়ে বলল, আমি এই মিথ্যাবাদীকে বিয়ে করব না। ও আমার সঙ্গে নাটক করেছে, ভাড়াটিয়া সেজে আছে, আর আমাকে কিছুই বলে নাই। রামেশার মা অবাক হয়ে তাকালেন। তিনি জানতেন রামেশা রুদ্রকে ভালোবাসে, কিন্তু এতটা অভিমান কখনো দেখেনি। রামি, শান্ত হও। তুমি রেগে যাও, কিন্তু বিয়ে তো হবে। তুমি পরে সব বুঝবে। আমি কোনোদিন মিথ্যাবাদীকে নিজের জীবনে জায়গা দেব না। আমি চাই না কেউ আমার সঙ্গে এইভাবে খেলা করুক। আপু আমি কোনো নাটক করি নাই, সবকিছু তোমার জন্যই করেছি। রামেশা চোখে পানি ধরে, কিন্তু কিছুতেই থেমে যাচ্ছে না। মনে মনে বলল, ও কি সত্যি আমার জন্য করেছে, নাকি আবার কিছু লুকিয়ে আছে? ফুলের সুবাস, আলো আর দুই হৃদয়ে উত্তেজনা, সব মিলিয়ে মুহূর্তটি আরও আবেগপূর্ণ হয়ে উঠল। কাজে ধীরে ধীরে বিয়ে পড়ানো শুরু করলেন।
রামেশের মুখে কোনো হাসি নেই, চোখে আগুন আর কণ্ঠে অভিমান। রামিসা, তোমার প্রতি আমি সমস্ত বিধি অনুযায়ী বিয়ে পড়াচ্ছি। রামেশা মাথা ঝুঁকিয়ে কবুল বলে দেয়, তারপর রেগে ঘরে চলে গেল। পা তাড়াতাড়ি হাঁটছে, মনে মনে বলছে। আমি আমি এই মিথ্যাবাদীকে মেনে নেব না। রুদ্র ঘরে ঢুকে ধীরে ধীরে এগোলো। সে জানে রামেশার রাগের মধ্যে লুকিয়ে আছে তার সত্যিকারের ভালোবাসা। আপু, আমাকে একা ছেড়ো না। আমি জানি তুমি রেগে আছো, কিন্তু আমি তোমার পাশে আছি। রামেশা থেমে গেল, চোখে পানি, মনে অভিমান, কিন্তু রুদ্রের কথা তার হৃদয়ে একটু শান্তি বয়ে আনলো। তুমি আমার সঙ্গে নাটক করছো। রুদ্র ধীরে ধীরে তার হাত ধরল, চোখে সত্যিকারের ভালোবাসার ঝলক। না আপু, কোনো নাটক নেই, সব কিছু তোমার জন্যই। তোমার কথাই আমি গলবো না, যতই বলো না কেন আমি তোমাকে মাফ করব না। রুদ্র এক মুহূর্ত সময় নিল না, তার সামনে বসা রাগী মেয়েটার ঠোঁট দুটোকে নিজের ঠোঁটে চাপা দিল। অনেকক্ষণ ধরে চুমু খেল। রামিসা প্রথমে ধাক্কা দিতে চাইল, কিন্তু ধীরে ধীরে তার শরীর কেঁপে উঠল, চোখ বন্ধ হয়ে এলো। রুদ্র তার দুগাল ধরে আদর করে চুমু দিতে দিতে বলল, অনেক আদর করবো জান, তোমার ভালোবাসা পাওয়ার জন্যই তো এত নাটক করলাম। আমি চাইছিলাম তোমাকে আমার করে নিতে, আজ সেটা হয়ে গেছে। রামিসা হাঁপাতে হাঁপাতে তার দিকে তাকালো, চোখে পানি জমে গেছে, ঠোঁট লাল হয়ে উঠেছে। তুমি তুমি আমার সাথে এটা করলে কিভাবে? রুদ্র মিষ্টি হেসে তার কপালে চুমু দিল। আমি তোমার স্বামী এখন, আর আমার জানকে আদর করার অধিকার আমারই আছে। রামিসা মুখ ঘুরিয়ে ফেলল, কিন্তু ভেতরে ভেতরে তার বুকের মধ্যে কেমন একটা অন্যরকম শিহরণ বয়ে গেল। রামিসা মুখ ঘুরিয়ে দেখেছে, তার ঠোঁট কেঁপে উঠছে, চোখে রাগের ছাপ স্পষ্ট, কিন্তু রুদ্র থামল না। সে আবারও রামিসার ঠোঁটে ঝুঁকে এলো, প্রথমে নরম, তারপর আরো গভীর কিস করতে লাগলো। তার হাতে ধরা রামিসার কোমল মুখ ধীরে ধীরে উষ্ণ হয়ে উঠল। রুদ্র প্লিজ দূরে যাও, আমি এখনো রেগে আছি। কিন্তু রুদ্র তার কথা শুনল না, কানে ফিস ফিস করে বলল, তুমি যতই রাগ করো না কেন, আমি তোমাকে ভালোবাসি। তোমার ঠোঁট, তোমার চোখ, তোমার এই রাগ সবই আমার। তারপর আবারও জোরে চুমু খেলো। রামেশের বুকের ভেতর ঢেউ খেলে গেল। সে দুহাত দিয়ে রুদ্রকে ঠেলতে চাইল, কিন্তু হাতের জোর কমে আসছে। রুদ্র এবার তার গালে, কপালে, ঘাড়ে একের পর এক চুমু দিতে লাগলো। আমি আমি কেন ওকে ঠেকাতে পারছি না? কেন আমার শরীর কেঁপে উঠছে বারবার? চোখ বন্ধ করে ফেলল রামিসা। ঠোঁটের কোণে অজান্তেই একটা দীর্ঘশ্বাস বের হলো। রাগ ধীরে ধীরে গলে যাচ্ছে, কিন্তু সে চেষ্টা করছে সেটা লুকোতে। রুদ্র হাসলো, তার কপালে ঠোঁট রেখে বলল, রাগ ধরে রাখতে চাইছো জানি, কিন্তু তোমার চোখ বলে দিচ্ছে তুমি হেরে গেছো আমার কাছে। রামিসা চুপ করে মাথা নামিয়ে ফেল। তার বুকের ভেতর এখন কেবল একটাই স্বীকারোক্তি ঘুরছিল, সে সত্যিই রুদ্রকে ভালোবাসে। রামিসা বিছানায় আদশা হয়ে আছে, মুখে এখনো রাগের ছাপ রাখতে চাইছে, কিন্তু তার চোখ মুখ গরম হয়ে উঠেছে। রুদ্র ধীরে ধীরে কাছে এলো, তার চুলে হাত বুলিয়ে নরম স্বরে বলল, যতই রাগ করো তবুও তুমি শুধু আমার। বলে রামিসার গলায় ঠোঁট রাখলো, হালকা চুমু দিয়ে নামতে লাগলো নিচের দিকে, গলা থেকে বুক পর্যন্ত আদুরে ভরিয়ে দিল। রামিসা প্রথমে সামলে রাখতে চাইল, কিন্তু আস্তে আস্তে বুকের ভেতর কাঁপন শুরু হলো। তার ঠোঁট দিয়ে অজান্তেই এক ধরনের মিষ্টি শব্দ বের হলো। রুদ্র থামো, আর পারছি না। কিন্তু রুদ্র থামল না, তার হাত মিশে গেল রামিসার আঙ্গুলে, বুকের উপর একের পর এক নরম চুমু দিয়ে নামতে লাগলো পেটের দিকে। রামিসা চোখ বন্ধ করে শিউরে উঠল, আদরে পাগল হয়ে উঠছে সে। হঠাৎ দুহাত দিয়ে রুদ্রকে জড়িয়ে ধরল। আমি আর আটকাতে পারছি না, তুমি আমাকে ভেঙে দিচ্ছ রুদ্র। রুদ্র তার ঠোঁট আবার খুঁজে পেল, এবার রামিসা নিজেই সাড়া দিল। দুজনের ঠোঁট মিশে গেল উষ্ণ দীর্ঘ চুম্বনে। রাগ, অভিমান সব গলে গিয়ে শুধু ভালোবাসায় রয়ে গেল তাদের মাঝে। রামিসা বিছানায় শুয়ে আছে, চোখ দুটো বন্ধ, কিন্তু বুকের ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছে। রুদ্র ধীরে ধীরে তার মুখের ওপর ঝুঁকে পড়ল, ঠোঁটে দীর্ঘ চুমু দিয়ে ফিস ফিস করে বলল, তুমি জানো রামিসা, তোমাকে ছাড়া আমি কিছুই নই, আমার সব কিছু তুমি। রামিসা চোখ খুলল, ঠোঁট কাঁপছে, চোখ ভিজে উঠেছে। আমাকেও ছাড়া তুমি থাকবে না রুদ্র, আমি তোমার, শুধু তোমার। এ কথা বলতে দু হাত দিয়ে রুদ্রকে জড়িয়ে ধরল।
রুদ্র আর নিজেকে আটকাতে পারল না। তার ঠোঁট রামিসার ঠোঁটে মিশে গেল। চুমুর তীব্রতায় দুজনেই ভুলে গেল বাইরের দুনিয়া। ধীরে ধীরে রুদ্র নামতে লাগলো। গলা, বুক, পেট প্রতিটি জায়গায় তাদের আদরে ভরিয়ে দিল। রামিসার শরীর কেঁপে উঠল, শ্বাস ভারী হয়ে উঠল। রুদ্র, আমি আর পারছি না, প্লিজ আমাকে সামলাও। রুদ্র তার হাত ধরল, ঠোঁটে চুমু দিয়ে বলল, আমি তোমার, শুধু তোমার। আজ থেকে সারা জীবন তুমি ছাড়া কাউকে চাইবো না। রামিসার আটকাতে পারল না, সেও নিজের কাছে টেনে নিল। দুজনের মাঝে সব বাধা ভেঙে গেল। রাতটা ভরে গেল ভালোবাসে, আদরে আর অনন্ত মায়ে। তার দুজন হয়ে গেল একে অপরের চিরদিনের। রোদ উঠে গেছে জানালার পর্দার ফাঁক দিয়ে। ঘরে মৃদু আলো পড়ছে। বিছানায় দুজন পাশাপাশি শুয়ে আছে। রামিসা লজ্জে মুখ ঘুরিয়ে রেখেছে, আর রুদ্র মুচকি হেসে তাকিয়ে আছে তারই দিকে। রুদ্র আলতো করে তার চুল সরিয়ে দিল। কি হলো, রাতভর আদর করে তখন লজ্জা পেলেন না? এখন এভাবে লাল টমেটো হয়ে আছেন কেন? রামিসা হালকা আঘাত করলো তার বুকে। চুপ, তোমার সাথে কথা বলবো না। এত লজ্জাটাও কেন? উফ। রুদ্র হাসতে হাসতে তার গাল টেনে চুমু দিল। আমি তো চাই আমার বউ লজ্জায় লাল হয়ে যাক প্রতিদিন, খুব সুন্দর লাগে দেখতে। রামিসা চাদর দিয়ে মুখ ঢেকে বলল, কেউ যদি দেখে ফেলে, মা রাখতে আসবে এখন। রুদ্র চাদর টেনে নামিয়ে দিল। দেখুক না, এখন তুমি আমার বউ, সবাই জানবে আমি তোমাকে কতটা ভালোবাসি। আহা, সকাল সকাল এত নাটক করো না, আমি উঠবো এখন। রুদ্র তার হাত টেনে আবার কাছে নিয়ে এলো। না, কোথাও যেতে দেব না। আজ আমাদের প্রথম সকাল, আমি চাই শুধু তোমাকে নিয়ে থাকবো। রামিসা ধীরে ধীরে চোখ নামিয়ে আনলো। বুকের ভিতর কেমন অদ্ভুত এক মিষ্টি কাঁপুনি। সে মৃদু হেসে রুদ্রর বুকে মুখ লুকালো। তুমি না একদম পাগল। রুদ্র চুমু দিয়ে বলল, পাগলই তো, তোমার জন্য। ঘর ভরে গেল দুজনের হাসি, লাজুক দৃষ্টি আর নতুন সংসারের মিষ্টি শুরুর আভাসে। সকালবেলা রামিসার বান্ধবীদের সাথে গল্প করছে। তার গালে তখনও লাল আভা, চোখে ঘুমু ঘুমু ভাব। বান্ধবীরা চুপ করে রইল। এই যে কাল রাত কেমন কেটেছে? এত লাজুক হয়ে বসে আছিস কেন? এখন তো প্রেমিক না, সরাসরি স্বামী। কেমন আদর পেয়েছিস সেটা বলতো। সবাই হো হো করে হেসে উঠল। রামিসা প্রথমে মুখ শক্ত করে রাখার চেষ্টা করলো, তারপর তার গাল টমেটোর মতো লাল হয়ে গেল। উফ, তোমরা না একদম অসহ্য। এইসব কি ক্লাসে বলার কথা নাকি? হা হা হা, কথা না বললেও গাল দেখে সব বোঝাই যাচ্ছে। রুদ্র ভাইয়া কি সারা রাত ঘুমাতে দেয়নি তোকে নাকি? তোমরা যদি আর কিছু বলো আমি কিন্তু রাগ করব। ঠিক আছে ঠিক আছে, আর কিছু জিজ্ঞেস করব না। তবে একটা কথা, তুই অবশেষে যাকে ভালোবাসতিস তাকে পাস করেছিস। ভাগ্যবতী রে তুই। রামিসা এবার হেসে ফেলল। মনে মনে ভীষণ সুখ লাগলো, তবে লাজুক স্বভাব ঢাকতে মাথা নিচু করে কফির কাপ হাতে নিল। হঠাৎ পিছন থেকে কেউ এসে ধীরে ধীরে বলে উঠল, জান, শুধু বান্ধবীদের সাথে গল্প করলে হবে? আমাকে একটু আদর করো না। আহা, তুলা ভাই এসে গেছে, এখন তো আমাদের আর দরকার নেই। রামিসা লজ্জে চুপ হয়ে দাঁড়িয়ে রইল। মুখটা লাল হয়ে গেল, তবে গম্ভীর হয়ে বলল, আমি এখনো তোমার উপর রেগে আছি। আমার সাথে এভাবে নাটক করলে কেন? ভাড়াটিয়া সেজেছিলে, কিছুই বলনি। রাগ? উফ, সেই রাগও আমি ভালোবাসি জান। তবে রাতে তো এত আদর করলাম, মন ভুলল না নাকি? আবার রাগ দেখাচ্ছ? রামিসা হকচকিয়ে গেল। চারপাশে বান্ধবীরা কান খাড়া করে শুনছে। ও গম্ভীর থাকার চেষ্টা করলো, কিন্তু মুখে লাজুক হাসি চলে এলো। চুপ, এসব বাইরে বলো না, সবাই শুনছে। তাহলে চলো, যেখানে কেউ শুনবে না সেখানে তোমার মন ভরিয়ে দেই। উফ, তোমাদের দুজনের এখন আর সামলানো যাবে না। যাও যাও, রমেশ চালাও। রামিসা আরও লজ্জা পেয়ে রুদ্রকে ধমক দেওয়ার ভান করলো, কিন্তু তার চোখে মুখে তখনও খুশির ঝিলিক। রামিসা রেখে দরজা আটকে দিল। তুমি ইচ্ছে করেই আমাকে রাগাও, তারপর আবার কাছে আসতে চাও। রাগী যদি তোমার রূপ বাড়িয়ে দেয় তাহলে আমি বারবার রাগাবো। সে কিছু বলার আগে রুদ্র তাকে জড়িয়ে ধরল, কপালে নরম একটা চুমু দিল, তারপর ধীরে ধীরে গলায় মুখ রাখলো। রামিসার শরীর কেঁপে উঠল, ছাড়ো, কেউ দেখে ফেলবে। কিন্তু ওর গলায় কাঁধে রুদ্রের উষ্ণ আদরে তার চোখ বুজে এলো। বুকের ভিতর ঢিপ ঢিপ শুরু হলো। একসময় আর আটকাতে পারল না, উল্টো রুদ্রকে আঁকড়ে ধরল।
সেই মুহূর্তে রামিসা ভুলে গেল রাগ, ভুলে গেল সব বাধা, শুধু ভালোবাসার উন্মাদনায় ডুবে গেল। রুদ্র রামিসাকে কোলে টেনে নিয়ে মিষ্টি গলায় বলল, জান, তোমার হাসি দেখার জন্য আমি 1000বার রাগ খেতে রাজি। তুমি যখন হাসো মনে হয় পুরো দুনিয়া আলোয় ভরে যায়। আহারে, তোমার মুখে এত মিষ্টি কথা মানায় নাকি? সব সময় তো চুপচাপ থাকো। চুপচাপ থাকি কারণ কথা বললে তুমি অভিমান করো, কিন্তু আজ থেকে আর অভিমান মানা যাবে না। আজ থেকে শুধু হাসি, শুধু ভালোবাসা। তুমি না একেবারে পাগল। পাগল হয়েছি শুধু তোমার জন্য রামিসা। ওর কথা শুনে রামিসা লজ্জায় গাল লাল করে হাসতে লাগলো। পরের দিন ভার্সিটিতে রামিসা বান্ধবীদের সাথে ক্লাস শেষে বসেছিল। তার মুখে অদ্ভুত এক লাজুক হাসি খেলে যাচ্ছিল, চোখে মুখে যেন অন্যরকম উজ্জ্বলতা। এই যে রামেশা, কি ব্যাপার? আজকে গাল দুটো এত লাল কেন? নাকি রুদ্র তোমাকে অনেক আদর করেছে? সবাই একসাথে হো হো করে হাসতে লাগলো। রামিসা একেবারে লজ্জায় নিচের দিকে তাকিয়ে গেল। এই যে, কিছু লুকানোর চেষ্টা করিস না, তোকে আমরা চিনি। গতকাল থেকে তোর চোখ মুখে শুধু রুদ্রই রুদ্র। আরে ধুর, তোমরা না একেবারে পাগল। পাগল তো তুই হয়েছিস রুদ্রর প্রেমে। আমাদের বল না, কেমন আদর করলো? চুপ। আর যদি এমন কথা বলো তবে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলবো না। তা একেবারে লজ্জায় নিচের দিকে তাকিয়ে রইল। কিন্তু রামিসার লজ্জা আর অদ্ভুত মিষ্টি হাসি দেখে সবাই আরও হেসে উঠল। রামিসা বান্ধবীদের সাথে গল্প করছিল, হঠাৎ রুদ্র এসে উঠল। দুষ্টামি ভরা চোখে চারপাশে তাকালো। জান, এখন আমি আর 1 মিনিটও অপেক্ষা করতে পারবো না। আমাকে আমার বউ চাই। বলে সে দ্রুত রামিসাকে কোলে তুলে নিল। আমার বউ নিয়ে যাচ্ছি, কেউ ডিস্টার্ব করতে পারবে না, বুঝলে? রামিসা চমকে উঠল, লজ্জায় লাল হয়ে গেল। বান্ধবীরা হো হো করে হেসে উঠল। হা হা হা। আরে রুদ্র ভাই সব ঠিক করে ফেলবে। রামেশা, এখন কি বলবে? ছাড়ো, সব বান্ধবীরা যেন হেসে মারা না যায়। না, আমি চাই সবাই জানুক আমার বউ শুধু আমার। বান্ধবীরা আবারও হেসে গড়িয়ে পড়ল। রামিসা লাজুক হলো ভেতরে, খুশি হয়ে হাতে হালকা চেপে ধরে রুদ্রর। রামিসা বাড়ি এসে রুমের দরজা বন্ধ করে বসলো, চোখে লাজ, মুখে ভাঙ্গা হাসি। রুদ্র যখন ভাড়াটিয়া ছিল তখন তো এত দুষ্টু ছিলে না, সব সময় ভদ্র শান্ত, কিন্তু এখন এই আচরণটা কেন? ওই সময় ভদ্র ছিলাম শুধু তোমার মন জয় করতে, আর এখন তো আমার বউ, তাই রোমান্টিক হয়ে তোমাকে আদর করছি। আর ভেবে দেখো, এত দুষ্টুমি ছাড়া তো বিয়ে শেষের মজা কোথায়? তাহলে তুমি চাও আমি সবটুকু সহ্য করি? হ্যাঁ, কারণ আজ থেকে তুমি শুধু আমার। আর আমি চাই প্রতিটি লাজুক হাসি, প্রতিটি ছোট ছোট রাগ, সবকিছু আমার কাছে থাকুক। রামিসা লাজুকভাবে মাথা নিচু করলো, কিন্তু মনে মনে খুশি হয়ে ভিতরে দোল খাচ্ছে। রুদ্রর হাত কাঁধে রাখা, চোখে দুষ্টামি ভরা দৃষ্টি, সব মিলিয়ে সকালটা যেন এক রোমান্টিক সুখের খনি হয়ে উঠল। রামিসা রুমে বসেছিল, হঠাৎ রুদ্র কাছে এসে দাঁড়ালো, চোখে মিষ্টি দৃষ্টি আর হাসি। জান, আজকে তোমাকে দেখছি, অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে তোমাকে আরো আদর করতেই হবে। যত খুশি আদর করো, আমি কি বারণ করেছি? রুদ্র ধীরে ধীরে তার দিকে এগোলো, চোখে দুষ্টামি, কাঁধে হাত রেখেই বলল, তাহলে শুরু করি। দুজনে একে অপরকে ধীরে ধীরে জড়িয়ে নিল, চোখে হাসি, গালে লাজ আর ঠোঁটে অল্প চুম্বন। রামিসার শরীর হালকা কম্পন করতে লাগলো, সে লাজুক হলো। রুদ্রের কাছাকাছি থাকতে ভালো লাগছিল। রুদ্রের হাসি ধরে রাখতে পারল না, হাতে স্পর্শে, চোখের দৃষ্টিতে দুজনের মাঝে মিষ্টি রোমাঞ্চের এক ছোট মুহূর্ত তৈরি হলো। দেখছো, তুমি যত আদর করো আমি তত মজাই পাই। তাহলে সারা জীবনই এই মজা চলুক শুধু তোমার জন্য। রামেশ আর রুদ্র এক এক ঘরে থাকলো। রুদ্র তার দিকে এগোলো, ধীরে ধীরে হাত ধরে কোলে নিল। জান, আজ আমি তোমাকে আর ছাড়বো না। রামেশা লাজুকভাবে মাথা নিচু করলো, হাত দিয়ে রুদ্রকে আঁকড়ে ধরলো। দুজনে একে অপরে ঘনিষ্ঠ হয়ে বসে থাকলো, চোখে হাসি, ঠোঁটে নরম চুম্বন, হাতে স্পর্শে এক মিষ্টি কম্পন। আমি শুধু চাই তুমি কাছাকাছি থেকো। কাছাকাছি থাকা মানেই তোমার সব সুখ আমি অনুভব করি। ঘরে পড়ে গেল তাদের হাসি, লাজ আর ভালোবাসার অনুভূতি। রুদ্র রামিসা দুজন দুজনকে পাগলের মতো কিস করতে শুরু করলো। তারপর দুজন দুজনের শরীরে পোশাক খুলে ফেলো। রুদ্র রামিসার সারা শরীর চুমু দিয়ে ভরিয়ে দিল।
রামিসা আনন্দে পাগল হয়ে গেল। সে রুদ্রের চুল খামচে ধরল, তার একটু একটু করে দুজনের মধ্যে ডুব দিল। তো দর্শক, আজকের গল্পটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। আর অপেক্ষা করুন পরবর্তী ভালোবাসার গল্পের জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। তো দর্শক, আজকের গল্পটির থেকে এখানেই বিদায় নিচ্ছি। আর অপেক্ষা করুন পরবর্তী গল্পের জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।